তো প্রথমত হচ্ছে আমরা মেইনলি যেটা মানে আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা ব্যাচ 15-এর ওরিয়েন্টেশন নিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স বেসিক মানে জিআরইর ক্ষেত্রে। বাট আমরা ডিসকাশন করবো ওভারঅল জিনিসপত্র, তারপরে আমরা আসলে স্পেসিফিক ব্যাচের কিছু গাইডলাইন দিব। সো প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করিয়েন। প্রথমত হচ্ছে আপনারা হচ্ছে ফল 2027 সালের ক্যান্ডিডেট আসলে, কারণ 26-এর অলরেডি অ্যাপ্লিকেশন শেষের দিকে, তার মানে জিআরই যেহেতু মাত্র শুরু করতেছেন, সো আপনার টার্গেট হচ্ছে 27। সো 27 যেহেতু বলতে পারেন, তো 27 আসলে ফল 27 কখন শুরু হয়? ফল 27 শুরু হবে আপনার 26 সালের, আপনার হচ্ছে আপনি বলতে পারেন অগাস্টে আপনার অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে সেপ্টেম্বর থেকে আপনার প্রায় ডিসেম্বর 15 পর্যন্ত, যদি আপনি ফান্ডিং চিন্তা করেন। তার মানে আপনার এই পিরিয়ডের আগে আপনার হচ্ছে জিআর স্কোরটা থাকা উচিত এবং লাগবে। কেন জিআর স্কোর লাগবে বা কি কি লাগবে এগুলো নিয়ে একটু পর ডিসকাশন করতেছি। তার মানে আপনার মেইনলি টার্গেট হচ্ছে এই সেপ্টেম্বরের আগে আপনার স্কোরটা চলে আসা। সো চেষ্টা করবেন সেপ্টেম্বরের আগে আপনার যে যে স্কোরগুলো প্রয়োজন। স্কোরের সাথে অনেক কিছু ম্যান্ডেটরি পার্ট থাকে, যেমন আপনার আহ, আপনি যদি চিন্তা করেন যে অনেক কিছু, যেমন অনেকের হচ্ছে ইভালুয়েশন লাগে, ক্রেডেনশিয়াল ইভালুয়েশন বা ওয়েস বলেন বা যাই বলেন না গেল, এগুলো কেন লাগে একটু পরে ডিসকাশন করতেছি। বাট যাই লাগে আপনার আসলে এই সেপ্টেম্বরের আগে সব কিছু করে ফেলতে হবে। সো যারা অলরেডি 2026 সালে যাবে তারা কিন্তু অলরেডি এই কাজগুলো করে অলরেডি অ্যাপ্লিকেশন শেষের দিকে। এবং কেন বলতেছি ডিসেম্বর 15, এটা একটা কথা আছে যে ফান্ডিংয়ের জন্য ডিসেম্বরের 15 কেন। অনেক আপনি বলতে পারেন যে অনেক ওয়েবসাইটে তো দেখি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন আছে, তাহলে ওয়াই আপনি ডিসেম্বর 15 বলতেছেন? এগুলো আমি একদম সরাসরি দেখাবো। সো আমরা তার মানে কি আমাদের এই সেপ্টেম্বরের আগে আমাদের যা যা প্রয়োজন আমার একটা অ্যাপ্লিকেশনের জন্য এভরিথিং আমার রেডি থাকা উচিত। তাহলে আমি কি করতে পারবো? আমি যদি প্রফেসর ম্যানেজার না করতে পারি, আমি সেন্ট্রাল ফান্ডিংয়ে যাইতে পারবো। সো সেন্ট্রাল ফান্ডিং কি, প্রফেসর ফান্ডিং কি, এগুলো আমি একটু পরে বলতেছি। প্রত্যেকটা জিনিস আপনি ক্লিয়ার হওয়া উচিত আপনার, এবং ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সো তার মানে আপনার কাছে সময় আছে প্রায় 8 মাস। তো 8 মাসের মধ্যে আপনি চেষ্টা করেন আপনার জিআরই এবং আইএলটিএস দুইটাই যেন আপনার ক্লিয়ার হয়ে যায়। তার মানে আপনি জিআরইর জন্য যদি মানে পারফেক্টভাবে নেন 5 মাস নেন, তো আপনার কাছে অনেক সময়, কিন্তু 5 মাস থেকে 6 মাস একটা জিআরই 330 পাওয়ার মতো সময়। সো দরকার কি ডেডিকেশন। তার মানে আমরা আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো যে আপনাকে 2 মাসের থেকে 2.5 মাসের মধ্যে এমন একটা জায়গায় তৈরি করা হবে, তারপরে আপনি আরও 2 মাসের মতো যদি মক দেন তাহলে একদম পারফেক্ট 330-এর প্রিপারেশন নিয়ে যাইতে পারবেন। বাট জিনিসটা বাকিটা ডিপেন্ড করে আপনি কীরকম প্র্যাকটিস করতেছেন। তো আপনারা এখনই শুরু করতে হবে জিনিসগুলো, কেন? কারণ আপনার কাছে এখন শুরু করলে সময় পাবেন হাতে। যদি আপনি কোনো কারণে সেটব্যাক করেন, কোনো কারণে যদি আপনার স্কোরটা না আসে, আপনি আবার ট্রাই করতে পারেন। তো আর এরপর অনেকে কি করে আপনার 26-27 ধরতে গেলেও তারা গিয়ে পড়াশোনা শুরু করে মে মাস বা জুন মাসে। তখন হয় কি তার জন্য আর্লি হয়ে যায়, অর্থাৎ মাত্র 3 মাস থাকে এক্সপেক্টেড স্কোরের জন্য, সেটা আপনার জন্য একটু বার্ডেন হয়ে দাঁড়ায়। তো এই জন্যে আপনি একদম পারফেক্ট সময়ে ডিসিশন নেওয়া শিখতেছেন যে আমি এখন থেকে শুরু করা উচিত। সো যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে তাদের জন্য আমরা পুরো গুছানো যাব, বাট মেইনলি আমরা টার্গেট হচ্ছে ফল 27। সো সেই হিসেবে আমরা আসলে পরবর্তী ডিসকাশনগুলো করব। এটুকু কি বুঝছি? মানে আমাকে শোনা যাচ্ছে কিনা আমি ক্লিয়ার না আর কি। সবাই শুনতেছেন? একজন রেসপন্স করেন। জি ভাইয়া। ওকে। সো প্রথমত হচ্ছে ওয়াই জিআরই এবং কেন এখনই, কেন এখনের আনসারটা আমি জানছি, বাট ওয়াই জিআরই এইটুকুর আনসারটা জানতে গেলে আমরা আগে কিছু ইউনিভার্সিটির প্রোফাইল সম্পর্কে জানতে হবে, যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বা ফ্যাক্টরগুলো কী কী। তখন আমরা বুঝতে পারবো আসলে হ্যাঁ জিআরই কেন লাগে, জিআরই ছাড়াও কেন আমি অ্যাপ্লাই করতে পারি না। আমি জাস্ট এখানে 3টা ইউনিভার্সিটি নিয়েছি, আমি আরও ইউনিভার্সিটি এক্সাম্পল দিব। সাপোজ একটা একটা ইউনিভার্সিটিতে আমি যদি একটু ক্লিক করি, যে কোনো একটা জায়গায় আমি যদি ধরেন জর্জ মেশনে যদি চিন্তা করি, তারা আসলে কি চাইতেছে। চাইতেছে হচ্ছে দেখেন, নর্মালি আমার রিকোয়ারমেন্ট কী কী, একটা ইউনিভার্সিটি যদি আমি চান্স পাইতে চাই বা একটা ইউনিভার্সিটি যদি আমি ফান্ডিং পাইতে চাই, বা আমার প্রথম কাজটা আমার আগে হচ্ছে সিলেকশন হইতে হবে, তারপরে ফান্ডিং, রাইট? সো তারা চাইতেছে একটা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি। এখন আপনি পিএইচডি করলেও 4 বছর লাগতেছে, মাস্টার্স করলেও একটা ব্যাচেলার ডিগ্রি লাগতেছে। তারা চাইতেছে আপনার থেকে হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাতে ভালো হয়। এখন সমস্যা হচ্ছে অনেকেরই একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন, স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারা বলছে, বাট আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, আপনার হয়তো বা এখানে অলরেডি কাজ করা শেষ, আপনি হয়তো বা গ্রাজুয়েট হয়ে গেছেন, আপনি চাইলেও কিন্তু এই কাজটা আর করতে পারবেন না। তো আপনি হয়তো বা ধরেন হচ্ছে 3 আছে স্কোরটা। তো জিআরই মানে অ্যাডমিশন ডিসিশনটা হয় কিন্তু ওভারঅল একটা প্যাকেজ।
মানে সবগুলোর থেকে মিলিয়ে একটা ভালো হইতে হবে। তার মানে আপনি ধরেন এখানে একটু কম বের হয়েছে, বাট দেখেন জিআরই ইজ নট রিকোয়ার ফর অ্যাডমিশন, জিআরই অ্যাডমিশনের জন্য রিকোয়ার না বলে দিছে, বাট রিকমেন্ডেড ইফ নট ইউর, মানে আপনি যদি ইউএসএ থেকে পড়াশোনা না করেন তাহলে এটা রিকমেন্ডেড, আপনি চাইলে দিতে পারেন। এই যে এইখানেই হচ্ছে খেলাটা। সো আপনি চাইলে দিতে পারেন মানে আপনার এখানে কিন্তু জিআরই স্কোর, যাদের জিআরই স্কোর আছে তাদের স্কোর কিন্তু এখানে ড্রপ হবে। সো আপনি কিন্তু অলরেডি হাইরে যাবেন যদি স্কোরটা না থাকে, কারণ এখানে একটা হচ্ছে প্রতিযোগিতা হয় কিন্তু টপ, ধরেন 100 জন অ্যাপ্লাই করছে, তাদের কাছে ফান্ডিং আছে 10 জনের, টপ 10 জনই হবে। সো আপনি অন্য কোনো কিছু চাইলেও কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন না, কিন্তু চাইলেই আপনি জিআর স্কোরটাকে বাড়াইয়া আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে পারবেন। লেটার অফ রিকমেন্ডেশন লাগে, একটা এসওপি লাগে পারফেক্ট, ঠিক আছে, একটা রিজুমে লাগে এবং আইএলটিএস স্কুল লাগে। তো প্রশ্ন হচ্ছে দেখেন, যে কোনো জায়গায় যায়, আমি যদি হচ্ছে জাস্ট এটা না, আমি ধরেন হচ্ছে আমি আরও কিছু ইউনিভার্সিটি লিখি, ধরেন আমি নর্মালি ধরেন হচ্ছে আমি ইউআইসিতে যাই, এখানেও যদি চিন্তা করেন কি লাগে আসলে, একটা ডিগ্রি লাগে। এবং দেখেন ইউনিভার্সিটি সিলেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট কেন, প্রশ্ন হচ্ছে দেখেন কিছু ইউনিভার্সিটি সিজিপিএ জাস্ট 3 হলেও হয়ে যাইতেছে, যেমন এখানে কি লাগতেছে, একটা সিবি লাগতেছে পারফেক্ট, একটা এসওপি লাগতেছে, একটা ট্রান্সক্রিপ্ট লাগতেছে, আপনার জিআরই স্কোর, যে জিআরই রাখতেছে, দিস ইজ ম্যান্ডেটরি ক্যান নট বি ওয়েভড, অর্থাৎ আপনার জিআরইটা এখানে ম্যান্ডেটরি, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার না থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে এনজেআইটি যেটা, সেটা কিন্তু সেন্ট্রাল ফান্ডিংয়ের জন্য বিখ্যাত, অর্থাৎ আপনার প্রোফাইল যদি মাঝামাঝি হয় আপনি কিন্তু এখানে ফান্ডিং পাবেন। তো এখানেও ফান্ডিং না পাওয়ার ডিসিশন হচ্ছে, তার মানে আপনি প্রোফাইলটা ঠিকঠাক সাজান নাই। আইএলটিএস স্কুল লাগে, লেটার অফ রিকমেন্ডেশন লাগে। এবার দেখেন যেখানেই যান না কেন, আপনার যদি আপনি আগায় থাকতে চান আপনার জিআর স্কোরটা লাগতেছে। পাশাপাশি আপনি জিআরই স্কোর ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন অনেক জায়গায়, ধরেন অনেক জায়গায় বলা আছে জিআরই রিকোয়ার না, কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে তাদের যে পোর্টালে দেখবেন আপনার জিআরই স্কোরটা দেওয়ার জন্য অপশন থাকে, মানে আপনি হয়তো বা রিকোয়ার না বাট সবার জন্য দেওয়ার একটা অপশন থাকে, তখন কিন্তু সেটা আপনার জন্য বুমেরাং হবে, যে আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে হয়তো বা অফার লেটার দিল কিন্তু ফান্ডিং দিবে না, কারণ আপনি অফার লেটার পাওয়ার মতো যোগ্য কেন, কারণ তাদেরও তো কিছু মানে সেলফ ফান্ডেড স্টুডেন্ট প্রয়োজন, তাদের নিজেরও তো চলতে হবে। তার মানে আপনি ডিফারেন্টটা কোন জায়গায়, ডিফারেন্ট হচ্ছে যে আপনাকে স্কিলফুল বানাইতে হবে, একটা এক্সট্রা কি আছে আপনার কাছে, একমাত্র এক্সট্রা জিনিস বানাইতে পারেন হয় রিসার্চ পেপার অথবা জিআরই, এই দুইটা ছাড়া বাকি কোনো কিছু কিন্তু এক্সট্রা না। মানে আপনি আইএলটিএস স্কোর দিয়ে জাস্ট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আপনি ট্রাই করতে পারেন, স্কোরটা যদি স্পিকিংয়ে ভালো থাকে, কিন্তু ওভারঅল গ্রাজুয়েট স্টেজ অ্যাসিস্ট্যান্টশিপ দিবে জিআর স্কোর যদি আপনার ভালো থাকে, ওভারঅল আইএলটিএস ভালো থাকে। সো পারফেক্ট একটা কম্বিনেশনে অ্যাপ্লাই করতে হয়। এখন বলতে পারেন ভাই আমার তো হচ্ছে সবই আছে, তাও দেখি অনেক জায়গায় রিজেকশন হয়, কারণ হচ্ছে পারফেক্ট ইউনিভার্সিটি সিলেকশনে। যেমন আপনি দেখেন শিকাগোতে বলেই দিয়েছে তাদের অ্যাভারেজ সিজিপি থাকতে হয় 4 থেকে 3.5। সো আপনার সিজিপি 3.5 নাই। সেকেন্ড কথা, তারা আইএলটিএস স্কোর দেখেন সবগুলোতে 6 এবং 6.5 থাকতে হয়। তো জিনিসগুলো দেখেন। সো এই যে এইগুলো যদি আপনার যদি ফোকাস না হয় তাহলে কিন্তু হবে না। এবং আমি 3টা ওয়েবসাইট কেন নিছি হচ্ছে এই জন্যে যে অনেকে বলেন যে ভাই আমার তো প্রফেসর ম্যানেজ না, তাহলে আমি ফান্ডিং পাবো কিনা। এই প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার প্রফেসর ম্যানেজ না, এগুলো আপনি যদি অ্যাডমিশন হয়, অ্যাডমিশন যদি তারা ডিসিশন নেয় আপনাকে, যে আপনাকে হচ্ছে তারা নিবে, তারা সরাসরি হচ্ছে প্রত্যেকজনকে একই সাথে অ্যাডমিশনের সময় কি দিবে বলেন, কি দিবে তারা? ফান্ডিং। ফান্ডিং দিবে প্রত্যেকটা স্টুডেন্ট। আমি যদি এখানে লিখি দেখেন, তার মানে দেখেন টু বি কনসিডার ফর ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন আর ডিসেম্বর 15 ফর অ্যাডমিশন। আচ্ছা, এখন ফান্ডিং ফিনান্সিয়াল সাপোর্ট বা ফান্ডিংয়ের জন্য টিএ বা আর এর জন্য আপনার অবশ্যই এই আবার এখানে বলছে নিয়ারলি অল পিএইচডি স্টুডেন্ট এনরোল ইন দ্য প্রোগ্রাম আর ফুল সাপোর্টেড রিসার্চ। তার মানে আপনি যদি এখানে পারফেক্ট একটা একটা প্রোফাইল নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ওরা যদি ডিসিশন নিয়ে আপনার নিবে, তার মানে আপনাকে ফান্ডিং সহ নিচ্ছে, ওরা আপনাকে ঘুরাবে না। সেম জিনিস আপনি প্রত্যেকটাতে আপনি যদি এখানে আমি এগুলো রাখতেছি কেন দেখাচ্ছি কেন, যে আপনি ডিসিশন না কোথায়, এই যে দেখেন পিএইচডি স্টুডেন্ট সবাই হচ্ছে ফান্ডেড অ্যাপয়েন্টমেন্ট হবে, গ্যারান্টি ফান্ডেড। দেখেন 5 years অফ এনরোলমেন্ট আর গ্যারান্টেড অ্যাজ এ ফুল ফান্ডেড অ্যাপয়েন্টমেন্ট। তার মানে আপনি এখানের জন্য আলাদাভাবে যাচ্ছেন না, আপনি এখানে গ্যারান্টেড ফান্ডিংটা এখানে পাইতেছেন। সো ডিফারেন্টে কি দাঁড়াইলো, যে আপনি বুঝে শুনে অ্যাপ্লাই করা। সেম আমার কাছে যদি আমি যদি এখানে দেখাই, এখানে এখানে দেখেন হিউজ পরিমাণ ইউনিভার্সিটি, আপনি যদি ইউনিভার্সিটির লিস্ট দেখেন, ইউনিভার্সিটি তো অনেক,
কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আপনাকে এখানে বলে নাই যে আপনার ফান্ডিং দেবে। যেমন আমি যদি এদের রিকোয়ারমেন্টগুলো আমি যদি আলাদা করে রাখা আছে, তো আমি যদি দেখাই এখানে কিছু ইউনিভার্সিটি সরাসরি বলছে দেখেন তারা এনরোল হওয়ার সাথে সাথে ফুল সাপোর্টেড দিবে। কিছু ইউনিভার্সিটি বলতেছে যে তারা ফুল মানে কন্ট্যাক্ট করতে হবে কিসের জন্য, প্রফেসরদের কন্ট্যাক্ট করতে হবে। কিছু ইউনিভার্সিটি বলছে যে না, মানে তাদের কোনো ফান্ডিং ডিসিশন নেই, আপনি নিজের মতো করে ট্রাই করেন। এবার তার মানে কি হলো যে আপনার এই যে ইউনিভার্সিটি সিলেকশন করা আপনার প্রোফাইলের সাথে যায় কি না সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এখন আপনার একটা জায়গায় 3.5 চাই, আপনার স্কোর নাই 3.5, তো আপনি অ্যাপ্লাই করে বসে রইলেন যে আমার জিআর স্কোর তো ফাটাইয়া দিয়েছি 340, তাও কিন্তু আপনার হবে না। মিনিমাম রিকোয়ারমেন্ট অবশ্যই ফুলফিল করতে হবে। তো অনেক জায়গায় হচ্ছে দেখতে হবে যে আপনার সিজিপি ঠিক আছে কিনা, আইএলসির স্কোরগুলো ঠিক আছে কিনা। সো এভরিথিং মানে আপনার একটা প্যাকেজ হিসাবে জাস্ট ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট ফুল করবেন, আর আপনি চেষ্টা করবেন আপনার কী কী অন্য অন্য যেগুলো ভারী করা যায় প্রোফাইলটাকে সেভাবে ভারী করবেন। তার মানে কি দাঁড়াইলো, আমরা বলতেছি যে দেখেন এগুলো যদি একদম পুরোপুরি ঘাটেন, যে অনেক ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি ঘাটেন যে আপনার প্রোফাইলের সাথে কোনটা যায়, কোন ইউনিভার্সিটি সরাসরি ফান্ডিং দিচ্ছে, তার মানে সেন্ট্রাল ফান্ডিংয়ে অ্যাপ্লাই করার জন্য একটু আপনাকে ট্রিকি হইতে হবে যে কোন ইউনিভার্সিটিগুলো আমার প্রোফাইলের সাথে ফান্ডিং হচ্ছে, এইগুলো সিলেক্ট করে টপ 10 আমার সাথে যায়, অলরেডি যাচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন একটা তো সেন্ট্রাল ফান্ডিং দেয় না, আপনি সেটাতে অ্যাপ্লাই করে যদি ফান্ডিংয়ের আশা করেন তাহলে তো সে ঘুরাবেই। জিনিসটা কি বুঝছি? ক্লিয়ার? কি বলছি হ্যাঁ, আমার বুঝছেন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। Yeah. আচ্ছা, এই আপনি যে দু তিনটা ইউনিভার্সিটি দেখালেন, এগুলোতে মানে ভিসা রেশিও কেমন থাকে? ভালো। ফান্ডিং পাওয়া মানে ভিসা, আপনি 100% পাওয়ার পরে আপনি দেখান আমাকে ভিসা রেজেক্টেড হয়েছে, কথা কি বুঝতে পারছি একেবারেই নেই। জি, ঠিক আছে। আপনি চান্স পাইছেন 100% হওয়া মানে ভিসা রিজেকশন হয় না। এখন ইদানিং ভিসা রিজেকশন দেখাইতেছে কিছুদিনের জন্য, ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য, রাইট? সোশ্যাল মিডিয়ার ব্যাকগ্রাউন্ড চেকের জন্য, বাট 100% পাইলে তো আপনার এখানে ভিসা রিজেকশনে কিছু নাই। সেলফ ফান্ডিংয়ে চিন্তা করবেন যে লামারে রিজেকশন খেতেছে অনেক বেশি। কারণ কি? কারণ ওরা অ্যাপ্লাই করতেছে সেলফ ফান্ডেড, অল্প টাকার মধ্যে যেন অ্যাপ্লাই করে। ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে এগুলো দেখাচ্ছি যে টপ লেভেল ইউনিভার্সিটি যেগুলো থেকে বাংলাদেশি স্টুডেন্ট সব থেকে বেশি যাচ্ছে এবং ওগুলো রিসার্চ করা, কথা কি বুঝতে পারছি? জি, সো আমি এখানে প্রত্যেকটা রিসার্চ করা, আমি জাস্ট তিনটা দেখাইছি। সো আমি এগুলো নিয়ে অনেক ডিপ রিসার্চ করা আছে, দ্যাটস ওয়াই বললাম যে আমাদের মানে এগুলো প্রত্যেকটা জিনিস গুছানো রাখা, যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য পারফেক্ট, এগুলো আমরা বুঝতে পারি। তো জিনিসটা আমি বলি, আমি বুঝাইতে চাইতেছি আপনার একটা প্রোফাইল হইতে গেলে, পারফেক্ট প্রোফাইল হইতে গেলে আপনার যা যা লাগবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি যদি একদম ক্লিয়ার কাট বলি, আপনার আমি আসি, আপনার অলরেডি সিজিপিএ আছে, এই সিজিপিএ নিয়ে আর কোনো কাজ করতে পারবেন না, শেষ। এখন এটা যতই আসে আল্লাহর রহমতে যা আছে তাই। এখন যদি 3.5 থাকে তাহলে 3.5 বলে ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করবেন। 3.5 নাই সমস্যা নেই, অনেক ইউনিভার্সিটি জাস্ট 3 চাই, অনেক ইউনিভার্সিটি আছে 2.75 হইলেও হয়। বাট এখানে খেলাটা হচ্ছে যে আপনি ফান্ডিং পাইতেছেন কিনা। ফান্ডিংটা ডিপেন্ড করে আপনি হচ্ছে, বিশেষ করে সেন্ট্রাল এবং প্রফেসরের কথা বলি, সেন্ট্রাল ফান্ডিং ডিপেন্ড করে আপনার ধরেন 100 জন অ্যাপ্লাই করলো, 100-র মধ্যে আপনি 20 জনকে ফান্ডিং দিবে তারা, তাহলে ওই প্রোফাইলগুলোর মধ্যে অ্যাডমিশন কমিটি যদি দেখে যে আপনার প্রোফাইলটা অ্যাভারেজ ব্যালেন্স, তাহলে কিন্তু 20-এর মধ্যে থাকলেই মার্কিংয়ে আপনি হয়ে গেল। এটা হচ্ছে আপনি তাহলে রিস্ক যে আপনি অ্যাপ্লাই করেন। এবং এই ফান্ডিংয়ের ডেডলাইনগুলো ম্যাক্সিমাম শেষ হচ্ছে ডিসেম্বর 15। ওরা বলে দিয়েছে যে ডিসেম্বরের 15 আগে আসলে আমাদের ফান্ডিংগুলো দিয়ে দিব, 20টা ফান্ডিং আছে দিয়ে দিব, এরপরে যেগুলো এগুলো সেলফ ফান্ডিংয়ের জন্য। তার মানে এই ডিসেম্বর 15 আপনার ম্যাক্সিমাম ডেডলাইন ফান্ডিংয়ের জন্য। এবার আসি প্রফেসর ফান্ডিংটা হয় প্রফেসর ম্যানেজ করা, অর্থাৎ আপনার ধরেন দুই একটা পেপার আছে, পেপার দিয়ে আপনি ইন্টারেস্ট দেখালেন প্রফেসরকে যে ভাই আমার পেপার আছে, আপনার এই কাজগুলো আমার ভালো লাগছে, তুমি আমার প্রোফাইলটা দেখো, দেখা টেখে ভালো লাগছে, তাই সে একটা ইন্টারভিউ নিল, ঠিক আছে ওকে দিয়ে দিল। এখন বলতে পারেন যে আমি বুঝবো কেমন তাদের কাছে ফান্ডিং আছে, এগুলো রিসার্চের ব্যাপার, এইগুলো যেমন আমি আপনাকে দেখাই। সাপোজ ধরেন এই যে ধরেন একটা ইউনিভার্সিটি আমি নিলাম, ধরেন এখানে একটা ইউনিভার্সিটি নিলাম, এই যে ধরেন একটা প্রোফাইল, প্রফেসরের প্রোফাইল আমার সাথে অ্যালাইনমেন্ট খুঁজতেছি প্রফেসর, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রফেসরের প্রোফাইল আছে, গেলেই হয়। সো ওইখানে গেলে সুন্দর করে আপনি খুঁজবেন যে তাদের অ্যাবাউট মিতে, এগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট থাকে। তো একটু দেখেন, আমি যদি দেখেন এই যে, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ দিস, এই যে তার যদি থাকে, তার কাজ যদি ভালো লাগে, বলছে যে পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করো এবং তার নামটা মেনশন করো।
তার মানে তার কাছে কি টাকা পয়সা আছে, এবং এগুলো সেন্ট্রাল ফান্ডিংয়ের জন্য। এগুলো তার মানে তার এগুলোর জন্য আলাদাভাবে তাকে মেল করতে বলা হয় নাই। সেম আমি যদি আরেকটু অন্যান্য ইউনিভার্সিটি দেখি, দেখেন এই যে এই দেখেন, সে কিন্তু অলরেডি পিএইচডি স্টুডেন্ট নেওয়ার জন্য সে কিন্তু অলরেডি দিয়ে বলে দিচ্ছে যে তুই কী করতে হবে কি না। এরপর আরও যদি আমি দেখাই, ধরেন সো প্রত্যেকটা যারা যারা পিএইচডি স্টুডেন্ট নিবে তারা সুন্দর করে তাদের ওয়েবসাইটে বলে দিবে। সো আমরা এই যে দেখেন সেভারাল পিএইচডি স্টুডেন্ট আছে। সো আপনি কিসের উপরে, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে তাকে সিবি ট্রান্সক্রিপ্ট এগুলো দিতে বলছে। তার মানে আপনি তাকে মেইল করে দিলেন, দিয়ে তাকে মানে আপনার প্রোফাইলটা এমনভাবে সাজালেন যে দিলেন, দিয়ে সে সিবিটা ওপেন করে বুঝে গেল যে হ্যাঁ ঠিক আছে আমার এখানে আছে, দেন সে এগুলো ভেরিফিকেশন করে আপনাকে ডাকলো, আপনার সাথে একটা ইন্টারভিউ হলো। তার মানে কার কাছে প্রফেসরের কাছে ফান্ডিং আছে কি নাই এটা প্রফেসরের প্রোফাইলে গেলে পাওয়া যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রফেসরের। জাস্ট প্রোফাইলে যাবেন আপনি, তাদের প্রোফাইলে একটু কাটবেন, দেখলে তাদের একটা পার্সোনাল লিঙ্ক পাবেন, সেখানে দেখবেন তার সে লিখে দেয় প্রত্যেকজনের। আমি জাস্ট দেখাচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটি সার্চ করে দেখেন, সে কিন্তু বলে দিচ্ছে যে ফল 26-এর জন্য আমি স্টুডেন্ট নিচ্ছি, প্লিজ ইন্টারেস্টেড হলে আমাকে মেল দাও। কিসের জন্য? যদি আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে কাজ করেন, সে তো চাচ্ছে আপনার মেলটা। এখন কারো কাছে ধরেন তার কাছে ফান্ড আছে, এখন ধরেন সাপোজ আরেকজনের কাছে ফান্ড নাই, সো আপনি যদি তার কাছে 100 ওই যে বম্বিং মেল করেন, এই মেল তো লাভ নাই, সে তো ফান্ডিংয়ের ব্যাপারে কোনো কিছু বলতেছে না। তো যে বলতেছে তার তার কাছে, এবং তার কাছে দেখেন তার যদি রিসেন্ট পাবলিকেশনে দেখেন তার ওই যে তার কাছে কি ফান্ড আছে কি নাই, সে কি কোন রিজিয়নে স্টুডেন্ট বেশি নিচ্ছে, চাইনিজ নিচ্ছে নাকি বাংলাদেশি বা অন্য জায়গায়, এগুলো কিন্তু দেখতে হয়। সো ফান্ড যার কাছে ফান্ডিং আছে সে ইজিলি বলতেছে, তার কাছে রিচ করবেন। আমি কি বুঝাতে পারতেছি জিনিসগুলো? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলে ভাইয়া এই যে এখানে যারা বলে দেয় যে ওয়েবসাইটে যে আমাকে মেইল না করে একদম ডিরেক্ট অ্যাডমিশন প্রসিডিওরের ওখানে তার নামটা ইনক্লুড করে দিতে, হ্যাঁ, এগুলা ক্ষেত্রে চান্সেস কতটুকু থাকে? এগুলো কারণ সেন্ট্রাল ফান্ডিং, এগুলোকে বলা হয় সেন্ট্রাল ডিসিশন হয়, ঠিক আছে? ওই যে 20 জন যে নিবে, প্রথম 20 জন, সে আসলে পার্সোনালি নিবে না, সেন্ট্রাল যে ডিসিশন, সেন্ট্রাল ফান্ডিং এর আন্ডারে নিতে চাচ্ছে, যা কি নেই, কথা বুঝছেন? সেন্ট্রাল ফান্ডিং বলতে কি ভাইয়া এটা আগে সেন্ট্রাল ফান্ডিং বলতে ইউনিভার্সিটি হচ্ছে সিলেক্ট করবে? ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন কমিটিরা বসে ইউনিভার্সিটির, ওই ইউনিভার্সিটি হচ্ছে কিছু স্টুডেন্টদের ফান্ডিং দেয়। মানে যে কোনো ইউনিভার্সিটির কিছু বাজেট থাকে, ওই বাজেট অনুযায়ী স্টুডেন্টদের বাজেট দেয়, এবং কিসের আন্ডারে, টি, ম্যাক্সিমাম টি এর আন্ডারে, মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অনেক সময় গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বাড়ে থাকে। তার মানে এই যে ধরেন আমার ইউনিভার্সিটি, আমি কিছু মানুষকে টাকা দিয়ে ফান্ডিং দিব, ফুল ফান্ডেড। এখন এই প্রফেসর, ও আমি তো শুধু শুধু দিব না, আমার যে আমার একটা স্টুডেন্ট নিবে, সেই স্টুডেন্ট তো অবশ্যই একজন সুপারভাইজার লাগবে। সো ওই সুপারভাইজার আপনি আরেকজন টিচার হবে কিনা আপনার জন্য, সেটা মেনশন দিয়ে নিলে সে অ্যাডমিশন ডিসিশনের সময় তার কাছেও যাবে আপনার প্রোফাইলটা। যদি সে বললো এগ্রি যে আমি তাকে নিব, তখন সেন্ট্রাল ডিসিশন বলবে ওকে ঠিক আছে আপনি তাহলে নিয়ে তাকে। ধরুন অ্যাডমিশন মেইন সেন্ট্রাল ডিসিশনটা নিবে, ওই প্রফেসরকে জিজ্ঞেস করবে আপনি তাকে নেবেন কিনা। এই জন্যে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার সাথে শুধুমাত্র একজন প্রফেসরের নাম কিন্তু তারা নিবে না। আমি যদি সাপোজ এটা দেখানোর জন্য আমি একটা মানে ধরেন আমি একটা ইউনিভার্সিটি লগ ইন করে রাখছিলাম দেখানোর জন্য, জাস্ট আপনাকে ধরেন একটা অ্যাপ্লিকেশন আমরা শুরু করতে চাচ্ছি। ধরেন সাপোজ আমি এটাকে ক্লিক করলাম, আমি ঠিক এটা দেখানোর জন্য যে আপনাকে একের অধিক, দেখুন এই যে এখানে দেখেন, আমরা আমরা গেলাম, ওকে। সো এখানে টিচিং রিসার্চ কে আছে কিনা দেন দেখেন, আপনাকে বলতেছে যে কোথায় গেল, Wait. আচ্ছা ধরেন তারা যখন আপনি দিছেন তখন কি একের অধিক প্রফেসর চাইছে কিনা, চাইছে? জি ভাইয়া চেয়েছে। তার মানে এর মধ্যে মেজর আপনার কাজ কার থেকে বেশি ভালো লাগছে তার কাছে আপনার প্রোফাইলটা আগে যাবে, দেন তাদের কাছেও যাবে। যে আপনার সাথে ইন্টারেস্ট দেখাবে, যদি বলে তখন বলছে হ্যাঁ ঠিক আছে আমি তাকে নিব, তখন অ্যাডমিশন ডিসিশন সেন্ট্রাল ফান্ড আপনাকে দিবে।
এখানে একটা ব্যাপার আছে, কথা কি বুঝছি? তার মানে কি আপনার প্রোফাইলটা ওই রকম হইতে হবে তো যে তার সাথে অ্যালাইন করতেছে, রাইট? এখন ধরেন আপনি মেশিন লার্নিং দিয়েছেন, আপনি এখানে দিয়েছেন সাইবার সিকিউরিটি প্রফেসরকে, হবে? না, হবে না। সো আপনার এইগুলো প্রত্যেকটা জিনিস, এবং আপনি এখানে মেশিন লার্নিং দিয়েছেন, আপনার এসওপিতে স্টোরি দিয়ে রাখছেন সাইবার সিকিউরিটি নিয়ে, তো কোনো কিছু না, প্রত্যেকটা জিনিস আপনার টপ টু দ্য মার্ক হয়ে যাবে। কারণ শুধু আপনি অ্যাপ্লাই করতেছেন না, বাংলাদেশের মাত্র এখানে আপনি 38 জন আছেন, তারা অ্যাপ্লাই করতেছেন না, পুরো বিশ্ব অ্যাপ্লাই করতেছে, এবং সেইখান থেকে আপনি কম্পিটিটর। এবং এখন বলতে পারেন যে ভাই তাহলে এত কম্পিটিটর থেকে আমি কমাবো কীভাবে? কমানোর ওয়ে আছে। কমানোর ওয়ে হচ্ছে আপনার মেজরিটি স্টুডেন্ট কি করবে না, মেজরিটি স্টুডেন্ট মেইনলি যেটা সেটা হচ্ছে যে তাদের ম্যাক্সিমাম পেপার থাকে না। আচ্ছা, পেপার না থাকলে আবার ম্যাক্সিমাম পেপারও নাই, সে আবার জিআরও দেয় না, অ্যাপ্লাই কিন্তু ঠিকই করে ফেলে। সো এই যে এখানে কিন্তু সে কিন্তু অলরেডি ব্যাকফুটে রইল, ঠিক আছে? আপনি পেপার বা সিজিপি কিন্তু জিআরই স্কোর বাড়ায় কিন্তু এগুলোকে স্কিপ করতে পারেন। তবে আপনার যেহেতু ফল 27, আপনি চাইলে একটা পেপার 1 বছরের মধ্যে রেডি করতেই পারেন। এটা মেন 1 বছর একটা পেপার রেডি করলে হয় কি, একটা পেপারও যদি থাকে আপনি অ্যালাইন করতে পারবেন যে হ্যাঁ আমার এসওপিতে ভালোভাবে দেখাই দিলেন, হ্যাঁ ওকে ঠিক আছে, আমি এগুলো নিয়ে আগেও কাজ করছি, ওকে আমি করতে পারবো, তো একটা পেপারও কিন্তু এনাফ। এই জিআরই মানে একটা পেপার থাকলে হয় কি যে আপনার এক্সপিরিয়েন্স আছে, পেপার সম্পর্কে জানেন বা আপনাকে তো নিবেই পেপারের জন্য, জিআরইও নাই। আবার অনেকের সিবি দিল, সিবিটার মধ্যে আপনি দেখেন আপনি কীভাবে আগায় থাকবেন। সিবিটার মধ্যে একটা হচ্ছে ম্যান মেরা সিবি সবার সাথে, আরেকটা সিবি হচ্ছে আপনি স্ট্রংভাবে দেখাতে পারেন। যেমন প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিভার্সিটি ইন্ডিয়া বলে, আমি অনেক দিনের রিসার্চের ব্যাপারে বলতেছি, দেখছি সবার ক্ষেত্রে একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে, প্রফেসরদেরও থাকে, বাট আপনি বাংলাদেশি স্টুডেন্টের ম্যাক্সিমাম নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট নেই। পার্সোনাল বলতে যেখানে আপনার সিবিতে হইলি, সিবিতে ক্লিক করে দেখ, আপনার যদি সিবির মধ্যে একটা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সে কিন্তু ক্লিক করে আপনাকে প্রফেশনাল ভাববে, আপনি কাজের প্রতি ডেডিকেশন ভাববে, আপনার একটা গোছানো থাকবে। আপনার সিবিতে কিন্তু আপনার এসএসসি এইচএসসি হবি এগুলো কিন্তু লেখা থাকে না, ইউএসএর স্ট্যান্ডার্ড সিবিতে এগুলো কিছুই থাকে না, আমি দেখাবো লাস্টে। কিন্তু আপনি হবি, আপনি বই কোনটা পড়েন, আপনি কী করেন, পুরো আপনি ব্লগ যদি লেখেন, এভরিথিং কিন্তু আপনার পার্সোনাল ওয়েবসাইটে দেওয়া যায়। সো পার্সোনাল ওয়েবসাইট বা এগুলো কিন্তু রাখেন না, এখানে একটা ব্যাকফুট। এবার আসি আরেকটা জিনিস কমাইতে পারেন, সেটা হচ্ছে ওএস। এখন মেজরিটি মানুষ ওএস করে না, ঠিক আছে? ওএস যেহেতু অনেক টাকার ব্যাপার, আপনার হচ্ছে প্রায় হ্যাঁ, এই বাংলাদেশি টাকায়। ডাব্লিউবিএস টা আসলে কি, মানে আচ্ছা আমার এখন আমি বলবো, বাংলাদেশের হ্যাঁ আমি, ইউনিভার্সিটি থেকে যাবে না কি করে? আচ্ছা আমি ক্লিয়ার করি। আচ্ছা আমাদের ক্লাসটা লম্বা হবে, আশা করি কেউ বিরক্ত হবেন না, রাইট? শুনতেছি বাকিরা, আমাদের কিন্তু মেইন টপিক এখন যাইনি, সো একটু লম্বা হতে পারে। সো ওয়েস হচ্ছে, ওয়েসটা দিয়ে আপনি শর্ট লিস্ট করতে পারেন কীভাবে? আপনার বাংলাদেশের ইউনিভার্সিটি, সবার ইউনিভার্সিটি এক একটা মার্কিং সিস্টেম দিতেছে, এটা হচ্ছে ইউএসের ইউনিভার্সিটির সাথে বা ইন্টারন্যাশনাল মার্কিং সিস্টেমের সাথে মিলানোর জন্য একটা থার্ড পার্টি এজেন্সি, তাদের কাছে আপনি হচ্ছে সার্টিফিকেটগুলো পাঠাইতে হবে ইউনিভার্সিটি অ্যানভেলপ খামে, মানে তাদের কাছে অ্যাপ্লাই করে, তারা কী করবে, তাদের যে ক্রাইটেরিয়া মার্কিং ক্রাইটেরিয়া, সেই মার্কিং ক্রাইটেরিয়া থেকে আপনাকে স্কোরটা দেবে, অর্থাৎ আপনার স্কোর হয়ে যাবে 3.40, তাদের ক্রাইটেরিয়াতে ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়াতে আপনার দাঁড়ালে ধরেন 3.45। এইটা অর্থাৎ এখন ইউনিভার্সিটি যে ভেবে নেবে যে হ্যাঁ ঠিক আছে আপনার ইউনিভার্সিটিও ভালো, মোটামুটি আপনার স্কোরটা এটা হিসেবে তারা ধরবে, তার মানে অফিসিয়াল স্কোর হিসেবে তারা এটাকে ধরবে। অনেকে তো এটা বানায় নিতে পারেন, আনঅফিসিয়াল একটা সার্টিফিকেট নীল খেতে বানিয়ে নিলেন একটা, কারণ আনঅফিসিয়াল মানে তো ফটোকপি দিতে হবে, তো ফটোকপি নীল খেতে বানাই নিয়ে আপনার একটা ডিসিশন নিয়ে নিলেন। বাট এই ক্ষেত্রে হয় কি, তারা যদি থার্ড পার্টি দেয়, থার্ড পার্টি কিন্তু আপনার ইউনিভার্সিটির সাথে কথা বলবে, মেল দিবে, তারা কনফার্মেশন দিলে তারা চেক করবে, তারপর আপনাকে স্কোরটা দিবে। তো সেই ক্ষেত্রে হয় কি, তারা ইউনিভার্সিটি ধরে নিচ্ছে যে আপনি হচ্ছে একটা অফিসিয়াল স্কোর দিয়েছেন, আপনি ভ্যালিড। তো এটা যেহেতু প্রায় বাংলাদেশে টাকায় 33 থেকে 34 হাজার টাকা লাগে, ম্যাক্সিমাম মানুষ এটা করে না, এবং লাস্টের দিকে করতে যায়, অনেকে লাস্টের দিকে জানে যে আমার ওয়েস কী করবো কী করবো না, লাস্টের দিকে ওয়েসটা করতে যেয়ে তাদের সমস্যাটা হয় কি যে আমার হচ্ছে সময় থাকে না, কারণ ওয়েস করতে অনেক সময় 3 মাসও লেগে যায়। তার মানে কি আপনি পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন না, এবং যেসব ইউনিভার্সিটি ওয়েস আছে এইসব ইউনিভার্সিটি কথা কম্পিটিশন কেটে কম। আসছে অনেক, শুনতে পাচ্ছেন না? বাকিরা শুনতে পাচ্ছেন? অনেক কেটে কেটে আসছে, বাকিরা শুনতে পাচ্ছেন? প্রবলেম। কেটে কেটে আসছে, বেশি বোঝা যায়নি। কেটে এখন? জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো ওয়েট একটা সেকেন্ড।
হ্যালো, শুনতে পাচ্ছি এখন? ওকে, সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েসটা কি করবে, আমাদের কম্পিটিশন কমাবে। কারণ যেসব ইউনিভার্সিটি আমার ওয়েস আছে সেই সব ইউনিভার্সিটিতে কম্পিটিশনটা একটু তুলনামূলকভাবে কম, যেহেতু সবাই ওয়েসটা করে না। ভাই একটা কোশ্চেন ছিল। রাইট, হ্যাঁ বলুন। ভাই যে আপনি বলছেন যে ডাব্লিউএসটা এটা মানে হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে তো মানে বলে দেয় এটা লাগবে, মানে যেসব ইউনিভার্সিটি যদি না বলে তাহলে কি আমাকে সেই সব ইউনিভার্সিটি সেই সব ইউনিভার্সিটিতে ওয়েস লাগতেছে না, কিন্তু কম্পিটিশনটা বেড়ে গেল না। হ্যাঁ হ্যাঁ এবং অনেক ইউনিভার্সিটি যেগুলো ফান্ডিং দিবে তারা তো সরাসরি ওয়েসের কথা চেয়ে নেই। আমি যদি সাপোজ আমি যদি তাদেরটা দেখি তারা কি ট্রান্সক্রিপ্টে কি চায়। সো এখানে একটু আসি, তিনটার মধ্যে এটা দেখলাম, ইভালুয়েশন হয়ে গেল, অ্যাডমিশন, এই যে ইভালুয়েটিং দ্য ভাই অ্যাপ্লিকেশন। আমার হ্যাঁ বলেন। ভাই ভাই আমার প্রশ্নটা ছিল যে যদি রিকোয়ারমেন্টে না চাই তাহলে তো আমার দেওয়ার দরকার নেই। দেওয়ার দরকার এটাই নাই, না? কে দেওয়ার দরকার নাই, এবং দেওয়ার দরকার নাই বিধে আপনি তো যেগুলো যেগুলো শর্ট লিস্টে সেগুলো অ্যাপ্লাই করবেনই, যেগুলো দরকার নাই, যেহেতু এটা পাঠাইতেও টাকা লাগে প্রায় 5,000 টাকার মতো। সো আপনি তো যে সব জায়গায় দিবেন না, যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা দিবেন। এবং সেইখানে আপনার কম্পিটিশনটা কম, সেখানে যদি আপনি একটা ভালো একটা ব্যালেন্স প্রোফাইল নেন সেখানে চান্স পাওয়া বেশি থাকে, চান্স বেশি থাকে, কথাই বুঝি নেই। সো আপনার হ্যাঁ ভাই প্রোফাইল, আপনি কম্পিটিশনটা কোথায় করবেন সেটা আপনার ব্যাপার। তো আমি বলতেছি কম্পিটিশনটা কমানো যায় চাইলেই, কথা কি বুঝছি? আচ্ছা ভাইয়া, আমি তো হচ্ছে অনেক ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করি, তো এখন কি আমার ওই প্রতিবারের জন্য কি ডাব্লিউএস করতে হবে নাকি না না না, একবার ডাব্লিউএস করছেন এবং সেই ওয়েবসাইট থেকে প্রতিবার পাঠাইতে হবে। জিআরই যেমন স্কোর করার পরে প্রত্যেকবার পাঠাইতে হয়, ঠিক আছে? টোটালি পাঠাইতে আপনার প্রায় $41 বা $47 মতো লাগে প্রত্যেকটা ইউনিভার্সিটি পাঠাইতে এক একবার, বুঝছি? বুঝতে পারছেন? হ্যাঁ। সো সবার কাছে যে পাঠাবেন তা না। শুনুন, আপনি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, তার মধ্যে হয়তো বা 5টা সিলেক্ট করলেন ওএস সহগুলো, 5টা করলেন বাকিগুলো। এবং আপনি তো প্রোফাইল সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি আবার বললাম যে আপনার প্রোফাইলটা স্ট্রং রেখে আপনি চাইলে কম্পিটিশন কমাইতে পারেন ওএস সহ। সো আপনি এটা আপনার ইচ্ছা, করবেন কি করবেন না। যেগুলো আপনি যদি ওএস ছাড়াগুলোতে অ্যাপ্লাই করেন করতে পারেন, কিন্তু সেখানে আপনি মানে কম্পিটিশনটা যেরকম বেড়ে গেল, আপনি চাইলে কারণ সবার কাছে ওএস নাই, আপনি সবার সাথে গিয়ে কম্পিটিশন করতেছেন, বুয়েটের সাথে করতেছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির সাথে করতেছেন, আপনি চায়নার একটা বড় একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে করতেছেন। সো সেইখানে আপনি আইএলটিএস স্কোর, জিআরই স্কোরও ঠিকঠাক করতেছেন না, পেপারও নাই, তো আপনাকে তো কম্পিটিশনটা কমাই আনতে হবে। সো আপনি চাইলে কমাইতে পারেন, এটা আপনার পুরোপুরি আপনার ইচ্ছা। তবে জিআরই আপনাকে বাকি যেগুলো নাই, ধরেন হচ্ছে আপনার পেপার নাই, আপনার আইএলটিএস স্কোর নাই, কিচ্ছু নেই, সবগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে জিআরই স্কোরটা। কারণ জিআরই স্কোর আপনি যদি ইয়ার গ্যাপও থাকে, আপনি যদি জিআরই শুরু করেন তখন জিআরই স্কোর দিয়ে তারা পরিমাপ করবে যে হ্যাঁ আপনার ব্রেন এখন অ্যাক্টিভ আছে, আপনি রিজনিং চিন্তা করতে পারতেছেন। জিআরই কিন্তু নট লাইক দ্যাট একটা ম্যাথ আর ইংলিশের পরীক্ষা, এটা একটা রিজনিং চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা ঠিক আছে কিনা। সো আমি যেগুলো দেখলাম প্রত্যেকটাই জিআরই, যদি আপনি দেখেন এখানে নট রিকোয়ার বলে দিয়েছে, তারপরেও বলতেছে রিকমেন্ডেড, আপনি চাইলে করতে পারেন। এই চাইলে যে করতে পারেন এটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে ফেলবে। সো আপনার সেটা নাই, তাহলে অ্যাপ্লাই করে এখানে কি মানে আপনি অলরেডি কম্পিটিশনে হারিয়ে গেলেন, কথা কি বুঝেন নাই? আপনি আগে ক্লিয়ার হন নিজে, আপনি কি শুধুমাত্র অ্যাডমিশন অফার লেটার পাইতে চান নাকি ফান্ডিং সহ পাইতে চান? দুইটা ডিফারেন্ট কেস। এখন আপনি সেলফ ফান্ডিংয়ে যেতে চান, আপনার তো জিআরই প্রয়োজনই নেই, কারণ আপনি অফার লেটার পেয়ে যাবেন। এখন আপনি ফান্ডিং চান, আপনার কম্পিটিশনে ঢুকতে হবে না, বুঝতে পারছি? দ্যাট মিন্স ভাইয়া, মানে আমি হচ্ছে বাংলাদেশে যেখান থেকে আর কি গ্রাজুয়েটেড, ওইটা হচ্ছে মানে ওয়েফের যে ওয়েবসাইট, সেখানে আমি এখন চাইলে এখনো করে রাখতে এখন পারবো। চাইলে এখনও করতে পারবেন, রাইট, ঠিক আছে। ওকে, সো আমরা কেন জিআরই প্রয়োজন এইটুকু আমরা ক্লিয়ার করছি, এবং প্রত্যেকটা জায়গায় জিআরই, আমি যদি আরও দেখাই প্রত্যেকটা জায়গায় জিআরই আশা করি, আমি যদি রিকোয়ার দেখাই এভরিথিং। সো অফিসিয়াল জিআরই আইএলস ম্যাক্সিমাম জায়গায় অফিসিয়াল জিআরই আইএলস লাগতেছে, এবং অনেক জায়গায় বলে দেয় যে জিআরই আমার এখানে হইতে গেলে বারবালে 153 লাগবে। অনেক সময় বলে দেয় যে আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে জিআরই, আবার অনেকের ওই যে জিআরই ভার্বালে 143, কোয়ান্টে 153 লাগবে। সো ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনার এগুলো ওয়েবসাইটগুলো ঘাটতে হবে। সো এখানে যদি আপনি স্পিকিংয়ে 7 হয় তাহলে হচ্ছে আপনি পাবেন, 7.5 হইতে বা 12, স্পিকিংয়ে 7 থাকতে হবে। সো এগুলো না একদম পারফেক্টভাবে যদি টার্গেট না করে অ্যাপ্লাই করেন তখন আপনি ধরা করেন। বাট
আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে জিআরই ছাড়া খুব একটা ফান্ডিং পায় না, যদি না ধরেন আপনার এক্সিলেন্ট প্রোফাইল হয়, 7টা পেপার, রিসার্চ পেপার, একদম Q1 জার্নালে, আপনি টিচার ছিলেন হয়তো বা 5-6 বছর, তো আপনি হচ্ছে প্রফেসর দেখে বুঝলো যে হ্যাঁ ঠিক আছে তার অ্যাক্টিভ আছে, তাকে নিয়ে নেই, এরকম প্রোফাইল ছাড়া আপনার জীবনও ফান্ডিং হয় না, সেন্ট্রাল ফান্ডিং। ঠিক আছে, তার মানে জিআরই ছাড়া ফান্ডিংয়ের আপনি ওয়েবসাইটগুলো দেখেন, গাটেন ও নেক্সট অফ ইউএস আছে সেগুলো গাটেন, প্রিভিয়াস হিস্টোরি দেখেন, জিআরই ছাড়া ফান্ডিং হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। ঠিক আছে, সো আপনি এটা বললাম ফান্ডিং যে চাইলে জিআরই আপনি অ্যাটেম্প করতে হবে। জি বলেন। ভাইয়া ওই জিআরই স্কোরের বিষয়টা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লেখা থাকে, কিন্তু অনেক সময় কত স্কোর মিনিমাম হলে অ্যাপ্লাই করতে পারবে এটা অনেক এটা সময় হচ্ছে লেখা আপনার থাকে। প্রোফাইল অনুযায়ী দেখেন, আপনি ধরেন আপনার জিআরই স্কোর, আমি এটা এবার এই অনেক জায়গায় কম্পিটিশন হিসাবে থাকে, ধরেন আপনার সিজিপি আছে 3.31, আপনার পেপার আছে আবার 2টা, আপনার হচ্ছে এদিকে আবার জিআরই স্কোর হচ্ছে ধরেন 310, ঠিক আছে, এদিকে হচ্ছে আপনার আইএলস আছে 7, আপনি এটা দেখেন এই স্কোরটা দেখেন, আর ধরেন 3.40 দেখেন, আপনার পেপার কোনো কিছু নাই, জিআরই স্কোর ধরেন হচ্ছে 310ই ধরেন, আইএলস হচ্ছে 6.5। এখন আপনি যদি অ্যাডমিশন কমিটি হতেন কাকে চিন্তা করতেন? বুঝেন নাই? প্রথম জনকে ভাইয়া। হ্যাঁ, ওভারঅল ডিসিশন হবে। এখন ওই জায়গায় কতজন হইতেছে এটা পুরোটাই আপনার উপর, এবং এখানেও কিন্তু ইউনিভার্সিটি সিলেকশন ব্যাপার আছে। ধরেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং 500 থেকে 1000-এর মধ্যে, সেখানে কিন্তু আপনার যাদের হচ্ছে জিআর স্কোর 320-এ, তারা তো এখানে অ্যাপ্লাই করতে যাইতেছে না। সো আপনি আপনার এখানে আপনি টপ র্যাঙ্কের ড্রিম কিছু ইউনিভার্সিটি সিলেকশনের জন্য ড্রিম থাকে, কিছু ড্রিম, কিছু হচ্ছে ফিজিবল, আর কিছু হচ্ছে আমার শিওর হবে, এরকমই তো সিলেকশন করতে হয়। সো এখানে রেঞ্জ আপনার থাকতে হবে, এগুলো সিলেকশনে রাখতে হবে। সো আমরা যদি চিন্তা করি যে কত হইলে পাওয়া যায়, 310+ হইলে সুন্দর মতো হচ্ছে বাকিগুলোর মধ্যে কি আপনার একটা সুন্দর স্ট্রং এসওপি, স্ট্রং এলওআর, সিবির মধ্যে ওয়েবসাইট সহ আপনি এটাকে ভারী করলেন, তখন আপনার হচ্ছে পুরো এই 310টাই আপনাকে অনেক ভারী করে ফেলে। এবং আবার এখানে আবার আইএলস ধরেন হচ্ছে 7 রাখলেন, আপনি এই প্রোফাইল নিয়ে আপনি পেপার না থাকলেও ফান্ডিংয়ের অনেক অ্যাভেলেবেল আছে। আমাদের স্টোরিতে 305-এও ফান্ডিং আছে অ্যাভেলেবেল। এখন এখানে মেজরিটি ব্যাপার হয় কি, যেই সেক্টরে জিআর স্কোর মোটামুটি দেয়ই না, যেমন বায়োলজিক্যাল সেক্টর বা ডক্টর সেক্টর, অথবা আপনি কিছু সেক্টর আছে যে এনভায়রনমেন্ট সায়েন্স, এই টাইপের সেক্টরে মানুষজন জিআরই কম্পিটিশন থাকে না, সেন্ট্রাল ফান্ডিং হয়, সেই ক্ষেত্রে জিআরই মিনিমাম 300+ পাইলে ধরে নেয় যে ওকে ঠিক আছে, ও বাকিরা জিআরই দিতেছেই না, সে জিআরই দিয়ে সে ফান্ডিং পেয়ে যাচ্ছে। সো কম্পিউটার সায়েন্সগুলোতে হয় কি, মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিগুলোতে অনেক বেশি কম্পিটিশন, মানে অনেক বেশি স্টুডেন্ট। আপনি চিন্তা করে দেন বাংলাদেশে এই কতজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন 310+ রাখার ট্রাই করা, আইএলসে 7 রাখার ট্রাই করা, এইগুলা পারফেক্টভাবে রেডি করা। একটা এসওপি এইগুলা কিন্তু অ্যাডমিশন কমিটি ডিসিশন দেয়, পুরোটা ক্লিয়ার থাকতে হবে। কি বুঝি না? এই যে এমবিএর জন্য জিআর স্কোর 320 রাখার ট্রাই করবেন সেন্ট্রাল ফান্ডিং এর জন্য, কারণ এমবিএর স্কুলগুলোর ফান্ডিংগুলোর রেশিও কম থাকে, বাট স্কোর যেহেতু অনেক বেশি কম্পিটিশন এখানে থাকে, সো জিআর স্কোরটা একটু বেশি চাই তারা, মানে বেশি বলতে কম্পিটিশনের জায়গায় জিততে গেলে 318-20 এরকম লাগতেছে, কথা বুঝছেন? মানে আপনি যে জিততে চান। ভাইয়া ওই যে একটা জিনিস জানার ছিল, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে জিআরই স্কোর কত গত বছরে কত লেগেছে বা এভারেজ কত হলে সেখানে হয়, এটা কি গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করলে? না, ওরাও বলতে পারবে না, কারণ এটা হচ্ছে ওরা এবারে ওরা সবসময় টাফ বলবে আপনার একটা, যেমন এনজাইটিতে আপনি ওদের আছে, ওয়েবিনারে বললে তারা বলবে যে আমার 3.5+ মোটামুটি আমার এখানে আসে, জিআর স্কোর 315+ এখানে আসে, কিন্তু রিয়ালিটি হচ্ছে 3.3 দিয়ে আর হচ্ছে জিআর স্কোর 305 দিয়েও এখানে গেছে। বাট ওরা তো বেস্টটাই বলবো ওয়েবিনারে, রাইট, যেন ভালো স্টুডেন্টগুলো আমার কাছে আসুক। বুঝেন নাই কথা কি বুঝছি? হ্যাঁ, এই যে ওয়েবিনার গুলা যে হয় এগুলা কোথায় থেকে জানতে পারবো? এগুলো তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইটে গেলে সুন্দর করে প্রত্যেক কিছুদিন পর পুরো ওয়েবিনার হয়, আপনি এনজেআইটি ওয়েবসাইটে যান। অনেক সময় ভাই ওই যে ওয়েবিনারে করে দেয়, অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দেয়। হ্যাঁ, তবে এটা সব সময় যে পাবেন তা না, ধরেন আপনি 110টা করলো 2টাতে হইতে পারে, 2-3টাতে একটাতে পাইতে পারেন, আপনার টাকা এইখান থেকে টাকা পয়সা বাঁচাবেন, এটা স্বাভাবিক জিনিস। আপনি এখানে এগুলো করবেন, অ্যাপ্লিকেশন ওয়েবের জন্য এগুলো করতেই পারেন, কথা বুঝেন নাই? এই যে দেখেন ওপেন হাউস, এই যে
থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। এই যে ওপেন হাউস আছে দেখেন, এরা অলরেডি ওপেন হাউস অলরেডি চলে গেছে। সো এরকম তারা এখানে বলে দেয় যে দেখেন, আপনি এখানে ক্লিক করেন, কই গেল, আচ্ছা যাই হোক, এখানে মোটামুটি ওপেন হাউস সম্পর্কে বলা থাকে, ঠিক আছে। সো তারা ওপেন হাউস নেয়, সরাসরি হচ্ছে বলে যে ঠিক আছে তোমরা আসো আমরা কথা বলি, তখন তারা নিজেদের সম্পর্কে কিছু বলে, মেইনলি স্টুডেন্ট আনতে চায় আর কি। কথা কি বুঝতে পারছি? অনেক সময় লোভ তার মানে দেখায়, যে অনেক সময় লোভ দেখায় আমার এখানে আসো আমি তোমাকে কোডটা দিয়ে দেবো ফ্রিতে, বুঝতে পারছি? মানে ভাই বায়োলজি বা রিলেটেড ডিসিপ্লিন গুলোতে কি জিআরই স্কোর তুলনামূলক কম হলেও পসিবিলিটি কম হলেও পসিবিলিটি আছে, রাইট, হ্যাঁ এটাই বলছি। ওকে, তো আমরা আমরা আগাই। প্রথম কথা হচ্ছে আমি কি এটা বুঝতে পারছি জিআরই কতটুকু ইম্পর্টেন্ট? জি। বাকিরা বুঝছেন? অন্য কেউ? জিআরই যে ইম্পর্টেন্ট ফান্ডিংয়ের ক্ষেত্রে, আপনি যদি আচ্ছা ভাইয়া, চিন্তা করেন ইউএসএতে চিন্তা করেন, যদি এখন চিন্তা করেন ভাই আমি ইউরোপে ঢুকবো, তাহলে জিআরই এত ইম্পর্টেন্ট না। বাট আমি যদি চিন্তা করি যে আমি ভালো একটা মানে আমি ধরুন মাস্টার্সে আছি বাট চাইতেছি পিএইচডি করে ফেলবো, জিআরই লাগবে। কারণ আপনাকে নিজেকে কাবিল বানাতে গেলে জিআরই স্কুল লাগবে, সব থেকে বড় কথা। তাহলে কেন আমরা বলতেছি আমাদের কাছে আসবেন? আমরা জিআরই আমরা পড়াই দিয়েছি প্রায় 2 বছরের মতো, আমরা অনেক স্টুডেন্টকে ডিল করছি, 14টা ব্যাচ পড়াই দিয়েছি। সো নেগেটিভ রিভিউ মোটামুটি মানে নাই বলতে গেলে। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ। অলরেডি 127 জন স্টুডেন্ট জিআরই 310+ পাইছে, এবং এটা প্রুভেন। আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ আমাদের দিতে পারেন। তার মানে আমরা 2 বছরের মধ্যে যে 127 জনকে 310-এর মধ্যে নেই, অলরেডি আমরা ফলে 28 জন মানে আর 18 জনকে আমরা পাঠাইছি ফল 25-এ। মানে আমাদের আন্ডারে মোটামুটি জিআরই আইএলসও করা হয়েছে, তারা ওই বাকি কাজগুলো আমরা হেল্প করছি। সো আমরা প্রুফ দেখাবো একটু পরে যে মোটামুটি। তার মানে আপনি আমাদের এখানে আপনি জিআরই স্কোর নিয়ে টেনশন করতে হবে না। জিআরই স্কোর যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন অনেক, তার মানে 2 বছরের মধ্যে যদি আমি 100+ আমি একাই স্যার দিতে পারি, সো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমার প্রসেসটা ঠিক আছে। সো আপনি এটা করতে পারেন। এই পিডিএফটা শেয়ার করবো, এখানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও আছে, যে তারা হচ্ছে এক পরীক্ষা দিয়ে এসে বলতো যে কীরকম হয়েছে। ব্যাচ সম্পর্কে বলতে গেলে আমি পারফেক্টভাবে বিশ্বাস করি যে আমার প্রসেসটা ঠিক আছে, জাস্ট আপনাদের সেটা ফলো করতে হবে। আমার এখানে আরেকটা জিনিস, আমরা নতুন পুরোপুরি সার্ভিস চেষ্টা করছি। জিআরইতে আমরা যাব, জিআরইতে আমরা প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন। লাইক হচ্ছে আমরা এখানে প্রথমত হচ্ছে জিআরই, আগে এটা ছিল না বাংলাদেশে প্রথম, আমরা জিআরই তো পড়াই দিয়েছি, পাশাপাশি জিআরই মক টেস্টের সিস্টেম চালু করছি, একদম মেইনলি জিআরই ইটিএস স্ট্যান্ডার্ড। মানে আপনি ইটিএস বলতে জিআরই পরীক্ষাটা নেই কে ইটিএস। সো ইটিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট বাংলাদেশে কোথাও নাই, যেগুলো প্রিভিয়াস জিআরইতে আসা প্রশ্ন সেগুলোকে সুন্দর করে আপনার একদম ওয়েবসাইটে দেওয়া আছে, অর্থাৎ আপনি চাইলে ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন। আপনি একদম এটা হচ্ছে আমরা চালু করছি, অর্থাৎ আপনি আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করার পরে আপনি জাস্ট আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। সো এটা আর কোথাও নাই, এটা আমাদের একদম রিয়েল কোশ্চেন। এগুলো গুরুত্ব পরিসীম, এগুলো আমরা পরে বলবো টপিক অনুযায়ী যখন সামনে যাব। সো এগুলো প্রত্যেকটা দেখেন, এইখানে যে এনভায়রনমেন্টটা দেখতেছেন, যেভাবে দেখতেছেন জিআরই ঠিক এরকম। আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলবো, হোয়াট ইজ দিস, এগুলো কী, বাট এগুলো হচ্ছে কোশ্চেন। সো আমাদের এখানে আপনি মক পেতেছেন, বেসিক টু অ্যাডভান্স পেতেছেন, পাশাপাশি আমরা মানে রিসেন্ট আমরা শুরু করছি, আমরা এখানে রাইটিং সার্ভিসটা শুরু করছি। অর্থাৎ আমরা এসওপি, সিবি, পার্সোনাল ওয়েবসাইট থেকে ধরে এভরিথিং আপনি চাইলে এখানে করতে পারেন। যদি মানে ব্যাচের পরে যে আমি নিজে একটু গাইডলাইন নিব, প্রফেশনাল গাইডলাইন নিব, তাহলে আপনি করতে পারেন, করে আপনি পারফেক্টভাবে চিন্তা ভাবনা দূর করতে পারেন। এবং আমরা চিন্তা করতেছি যেহেতু 27 অনেক দূরে, আমরা 27-এর আগে চেষ্টা করব যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন হেল্পও নিবে, যেমন ইউনিভার্সিটি সিলেকশন থেকে ধরে সেগুলোকে অ্যাপ্লাই করে দেওয়া, হেল্প করা, পার্সোনাল গাইড, সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে পারফেক্ট রিসোর্স এবং অ্যানালাইসিস আছে, যেটা আপনার করতে অনেক সময় লাগতো। এগুলো করে হয়তো আমরা হেল্প করবো। সো প্রত্যেকটা জিনিস আপনি আমাদের এখান থেকে পাবেন, মানে একদম মানে সব কিছু এখানে, অর্থাৎ ফুল ফান্ডিংয়ের প্রত্যেকটা জিনিস এখানে আছে। আমাদের এখান থেকে আমরা সিবি, আমরা যদি একদম পারফেক্ট একটা সিবি এবং এসওপি দেখে, আমাদের এখান থেকে অলরেডি ফান্ডেড গত বছর 25-এ গেছে। এই হচ্ছে আমরা আমাদের আন্ডারে সিবি, যে আমাদের ল্যাটেক্স কোড, এই সিবির আন্ডারে, এবং নাম হচ্ছে দীপক চন্দ্র দাস। আমরা যদি একটু দেখাই, সো এখানে কিন্তু উনি কম্পিটিশন পিএইচডিতে এখানে আছেন আইওতে, পাশাপাশি এসওপি থেকে ধরে এভরিথিং হচ্ছে আমাদের এখান থেকে আমরা করা ছিল। সো
এভরিথিং এখানে গুছানো ছিল, মানে এটা হচ্ছে হেল্প করা, এটা প্রফেশনাল দিকে আমরা তখনও পর্যন্ত যাইনি, বাট আমরা এখন এগুলোকে আরও অনেক স্টুডেন্ট আছে যে 8জন স্টুডেন্ট, তাদের সব কিছু। সো আমরা যেগুলো কাজ করি আমাদের ট্রাস্টের উপর, স্টুডেন্টরা যারা আগে স্টুডেন্ট তারা কোনো, আমরা বাইরের স্টুডেন্ট নিয়ে কাজ করি না এখনও। এসবি বলেন সিবি বলেন প্রত্যেকটা আমাদের স্টুডেন্টদের, মানে প্রিভিয়াস স্টুডেন্টদের নিয়ে হেল্প করা। সো আপনি আমাদের এখানে আরেকটু এই সার্ভিসটা নিতে পারেন পরে, এখন না, বাট এখন আপনি মেনলি আমাদের এখানে জিআরই কেন করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি টপ চিন্তা করেন, আমি নিজে বিশ্বাস করি আমার প্রসেসটা প্রবেন আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। এবং আমার মক সিস্টেমের জন্য অন্যান্য মেন্টরদের স্টুডেন্টরা এখানে আসতে বাধ্য, কারণ এই কোশ্চেন বাংলাদেশে কারো কাছে নাই এবং সিস্টেম কারো কাছে রেডি নেই। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি, এবং আমরা এখন জিআরই প্রসেসে যাব। ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি বলুন। যেটা হচ্ছে আমি মাত্র গ্রাজুয়েশন শেষ করছি, তো হচ্ছে আমি 2027 যদি ফল ধরতে চাই তাহলে আমি জিআরই প্লাস আইএলটিএস কি শেষ করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই, আপনি এখন পারফেক্ট সময় আছেন। আপনি বরঞ্চ যখন আপনি এটা বুঝতে বুঝতে যখন মার্চ এপ্রিল চলে যেত, তখন শুরু করলে আপনি চিন্তা করেন সময় মাত্র 5 মাস পাইতেন সব মিলিয়ে। তখন হয়তো কি জানেন, ধরেন আপনি অনেক কষ্ট করে যে এটা পড়লেন, 5 মাসে আপনি 310 পেয়ে গেলেন, পরে আপনি 1 মাসে আইএলটিএস দিতে যে আপনার স্কোর আসলো 6, তো আর কোনো লাভ আছে? আপনার ফল মিস হলো কিনা? জি ভাই। সো আপনি এখন যদি আপনার যে সময়টা আছে একদম পারফেক্ট সময়, একদম পারফেক্ট সময়, সেটাকে প্রয়োজনে যদি সেটব্যাকও করে আপনি দাঁড়াইতে পারবেন, ঘুরে সময় পাবেন। কথা কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আমার ওভারঅল রিসার্চ এক্সপিরিয়েন্স আছে 2টা বা 3টা কনফারেন্স বা 2টা জার্নাল পেপার। তো এখন হচ্ছে আমি চিন্তা করতেছি পারবো কিনা জিআরই হ্যাঁ, প্লাস। আমি ভরসা দিচ্ছি পারবেন। হ্যাঁ, কষ্ট হবে। এখানে আমাদের তন্ময় ভাই মেবি আছেন, বয়স শুনছিলাম, আছেন নাকি? জি ভাই আছে। আচ্ছা, আপনি বলেন যে কষ্ট হয়, বাট লেগে থাকলে ইমপ্রুভটা হয় কিনা? হ্যাঁ, হ্যাঁ, এখানে আসলে আমি বলতে অন্যরা কি অ্যাডভার্টাইজ মনে করবে কিনা, আমি আমি যেটা বুঝছি যে আমি কিন্তু ভাইয়ার মানে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট এবং এই ব্যাচের সাথে কন্টিনিউ করতেছি। তো আমি অন্য মানে আমার ফার্স্ট জিআরই মেন্টর হচ্ছে সামি ভাই। তো আমি ওনার কাছেই শুরু করছি গত ব্যাচে, বাট আমি যেটা বুঝছি যে মানে ওনার প্রসেসটা অন্যদের চেয়ে আলাদা। মানে আপনি যখন করবেন তখন আপনি বুঝবেন, আপনি উনি বললে হয়তো আপনার কাছে মানে একটু বেশি মনে হবে, বাট আপনি এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো মানে আমার কেন আপনাকে বললাম, আপনার বয়সে শুনলাম মেয়েদের, যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। মানে আপনি যাকেই করেন, ধরেন দুনিয়াতে মেন্টরের অভাব নেই, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে যে কিছু স্টুডেন্ট থাকে, কিছু মানে যেহেতু আপনি ফ্রেশ গ্রাজুয়েট, সমস্যাটা আপনার মধ্যেই থাকবে। কারণ যারা হচ্ছে ধরেন ধরেন জব করে 4-5 বছর, তাদের কাছে এই এই যে মাল্টিপল সুইচ করার টেন্ডেন্সি থাকে না। যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা তো এখনও হচ্ছে ইউনিভার্সিটি লেভেলটা আছে মনের মধ্যে, তারা কি করে, অনেকে মেন্টরের নাম শুনে, ধরেন আমার এখানে কিছুদিন আছে, আইসা হচ্ছে কিছু ক্লাস হতে পারে সে মাথার উপর দেখেছে, সে এটা ক্লিয়ার করতে পারতো, ক্লিয়ার না করে সে গিয়ে আরেকজনের কাছে গেল, সো আরেকজনের কাছে গেল। এরকম করতে গেলে যদি মাল্টিপল জায়গায় সুইচ করেন আপনার পড়াশোনা হবে না। আপনি যদি জাস্ট এইটুকু বলতে পারি, জাস্ট বিশ্বাস করে লেগে থাকেন একজনকে, একদম ফুললি ব্লাইন্ডলি বিশ্বাস করেন, 5টা মাস আমাকে দেন, আপনার স্কোর 310+ যদি না আনাতে পারি, তখন আপনি এসে সেম, আমার তো প্ল্যাটফর্ম ওপেন, ফেসবুক গ্রুপ থেকে ওপেন, আপনি পরে জিজ্ঞেস করেন। বাট আমি বলতেছি যে আমি যে কথা বলি যে আপনি 1.5 মান্থে আপনি বুঝে যাবেন আপনি কোন জায়গায় আছেন, বেসিক কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে এমন এক জায়গায় যাওয়া হবে, যদি আপনি রেগুলার থাকেন ক্লাসে, 1.5 মাস পরে আপনি মকে ঢুকতে পারবেন। এটার প্রমাণ হচ্ছে তন্ময় বলতে পারবে, সবাই গেছে না মকে এবং কনফিডেন্টলি ভাই। জি জি। সো জি ভাই, বুঝতে পারছি একটা বিষয় যে আপনি বলেন 5 মাস লাগবে, বাকি যে 3 মাস আছে 3 মাসে কি আমি আইএলটিএসটা কভার করতে পারবো? আপনি জিআরই হয়ে গেলে আইএলস ইজি, বাট আইএলস করলে গেলে জিআরই আবার 5 মাসই লাগবে। কারণ দেখেন জিআরই করতে গেলে যে লেভেল অফ টাফনেস আপনার ব্রেনের নিতে হবে, নতুন 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 ভোকাবুলারি পড়তে হবে, হার্ড হার্ড আরসি পড়তে হবে, এগুলো করতে গেলে আইএলটিএস আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 1.5 মাসে আপনি দাঁড়া করাইতে পারবেন। কারণ তখন শুধুমাত্র প্র্যাকটিস করবেন কি লিসেনিং এবং স্পিকিংটা, আপনার রাইটিং এবং রিডিং কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। কথা কি বুঝছেন? কিন্তু আপনি যদি আগে আইএলটিএস দেন তখন কিন্তু জিআরইতে কোনো হেল্প হচ্ছে না, কারণ আইএলসের যে লেভেল ইংলিশ, জিআরই কিন্তু অনেক কঠিন, মানে অনেক ওয়ার্ড পড়তে হয়। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে। সো আমি আবার বলতেছি আপনার কাছে এখনো এনাফ সময়। এখন আপনি যদি এখনও বলেন সময় নাই, ম্যাক্সিমাম মানুষ, আমি বলি আপনার ম্যাক্সিমাম আমার স্টুডেন্টের ব্যাচ শুরু এপ্রিলের যেগুলো, এগুলো তো অনেক বেশি স্টুডেন্ট থাকে। এখন চিন্তা করেন তারা এপ্রিল মেতে আসে, তারা কী পরিমাণ পেন নেয়, এবং তাদের জন্য সবথেকে বড় রিস্ক হচ্ছে ফল মিস হয়ে যাওয়া। এখন ধরেন আপনি এখন শুরু করলে আপনার জন্য পারফেক্ট সময় ফল 27 ধরা।
আপনি কিছুদিন পরে শুরু হলে বাই এনি চান্স আপনি ফল করলেন, আপনি কোনো একটা স্কোর আসলো না, তখন তো ফল গিয়ে আবার একটা বছর পিছিয়ে যাবে একদম। একটা মিস মানে 1 থেকে 1.5 বছর পিছিয়ে যাওয়া, এটা কিন্তু প্যাথেটিক। আপনার 1 বছর 1.5 বছর বাংলাদেশে বসে থাকা, কথা কি বুঝছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি না। সো একদম প্রিসাইজ টাইমে, আমি এবার বলছি একজ্যাক্ট টাইমে আছেন, ওই টাইমটা শুরু করেন, ঠিক আছে? আর বরঞ্চ আর 2 মাস পিছালে আপনার কাছে এখন 5 মাস সময় ইজিলি আছে, 2 মাস পিছালে 5 মাস হয়ে যাবে 3 মাস, বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আমাদের এই টপিক নিয়ে? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন জি ছিল। বলেন। জি ভাইয়া, আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করছি, থার্ড ইয়ারে উঠবো। এখন আমার কাছে ডেইলি মনে করেন 3-4 ঘন্টা সময় আছে, আমি যদি 6-7 ঘন্টা করে পড়ি, এটা কি কাভার হবে? অবশ্যই আপনি, আপনার জন্য তো আরও বেশি সময়, ধরেন আপনি টার্গেট করবেন সব থেকে বেশি যে আমি 330+ নেব, পারফেক্ট স্কোর 340 আনবো। কারণ কি আপনি পরীক্ষাটা ফাইনাল ইয়ারে দেন, সমস্যা নেই। আপনি ধীরে ধীরে, শুনে না, অনেক ভোকাবুলারি এখানে আছে। আপনি জাস্ট যদি ধীরে ধীরে যদি সিলেবাসটাকে আয়ত্ত করতে পারেন, আমার অনেক স্টুডেন্ট আছে থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ছে, তারা অল্প অল্প করে, আমাদের এখানে সুযোগটা হচ্ছে একবারে পরে আবার আরেকটা ব্যাচের রিভিশন নেওয়ার সুযোগ থাকে। তো আপনি যদি একটা বেছে পুরোপুরি আস্তে আস্তে কমপ্লিট করেন, দৈনিক কাজ কিন্তু 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করলে হোমওয়ার্কটা হয়ে যায়, দৈনিক 3-4 ঘন্টা। এখন এটা স্টুডেন্ট লেভেলের উপরে সে কতটুকু লাগতেছে। এখন 3-4 ঘন্টা যদি দৈনিক দেন, আপনার একটা ব্যাচ শেষ হতে আমরা বলতেছি 3 মাস। এখন 3 মাস আপনার ব্যাচ শেষ হয়ে গেল, অর্থাৎ আপনি জানেন জিআরির জন্য কী করতে হবে কী করতে হবে না, একদম ক্লিয়ার। আপনি মক সহ কী করতে হবে কি না। এবার আপনি ধীরে 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 ভোকাবুলারি গেলে আরও ইমপ্রুভ করেন। তো লাস্টের দিকে আপনি পরীক্ষার আগে 6 মাস আগে আবার আমার রানিং কোনো ব্যাচে জয়েন হয় না, কারণ একবার ব্যাচের পর আরেক ব্যাচের সুযোগ হয়, তাহলে ওখানে রিভিশন দিলেন, দিয়ে আপনি পারফেক্টভাবে পরীক্ষায় বসে গেলেন। তার মানে আপনার জন্য স্কোর আনার সম্ভাবনা, বাকিরা তাড়াহুড়া করে, আপনি চাইলে একটু ধীরে 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 নিজেকে আরও ইমপ্রুভ করেন, ভার্বালটাকে ইমপ্রুভ করেন। ভার্বালটা কঠিন হয়ে যায়, কোয়ান্ট হইতে বা পারবেন, ভার্বালটা অভ্যাসের ব্যাপার, বুঝেন নাই? সো আপনি যদি আগে এগুলো করে ফেলেন, তখন আপনার ওই যে মানুষের দেখেন গ্রাজুয়েশনের পরে 1 বছর লস করতে হতেছে। এই যেমন ভাই এক ভাই গ্রাজুয়েশন হলো, এখন বললো যে মাত্র গ্রাজুয়েশন হয়েছে, ওনার যদি স্কুলগুলো থাকতো উনি কিন্তু এখনও কিন্তু ডেডলাইন আছে, জানুয়ারি 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতো, উনি তো পারবে না। কিন্তু আপনি চাইলে কিন্তু, আপনার অনেক ফ্রেন্ডরা দেখেন গ্রাজুয়েশন 1.5 বছর 2 বছর করে বাইরে যাবে, আপনি যদি সাথে সাথে যেতে পারেন, ডিফারেন্ট কিন্তু অনেক, বুঝতে পারছি? ভাই এই প্ল্যানটা আমারও আছে, কিন্তু ভাই অনেকেই বলে যে লং টাইম যে প্রিপারেশন নিলে বলে আউটকাম মানে ভালো আসে। আপনি লাস্ট যখন পরীক্ষা দিবেন তার 3 মাস আগে তো টানা পড়ে দিবেন। এখন আপনি চেষ্টা করবেন যে এটাকে অভ্যাস করে ফেলা। শুনুন, অভ্যাস করাটা, শুনুন, আপনি যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে আছেন, আপনার কাছে ওই ফিলটা এখন আসবে না যে আমার এটা নিড। একটা স্টুডেন্ট যে গ্রাজুয়েশন হয়ে গেছে তার কিন্তু এটা ফিল আসবে নিড। আপনার কাছে ওই নিডটা এখনও যখনই কাজ করবে, তখন আপনারা কাউকে বলতে হবে না, আপনি 3 মাসে পরীক্ষা দিয়ে দিবেন। কথা বুঝছেন? আপনি পড়া শুরু করলে বুঝবেন আপনার নিডটা কি। নিড মানে কি, দৈনিক 6-4 ঘন্টা, আমার বোনের বিয়ে, বাবার বিয়ে, মার বিয়ে, দুনিয়ার যা কিছু হোক না কেন, আমার নিডটা যদি ফিল হয়, তো নিড যদি প্রয়োজন হয়, তখন কিন্তু মানুষ 3-4 মাসে করে ফেলে এটা। জিআরই আসলে সর্বোচ্চ 4 থেকে 5 মাস, আমি বললাম এটা সর্বোচ্চ। এখন আপনার কাছে বলতেছি কি, আপনি যেহেতু সেকেন্ড ইয়ারে হচ্ছেন, ওই যে হলের আড্ডা সব কিছু মিলে আমাদেরও তো ইউনিভার্সিটি লাইফ ছিল। সো ওগুলো নিয়ে আপনার নিট ফিল হবে কিনা এটা বড় ব্যাপার। আমরাও অনেক সময় চেষ্টা করছি জিআরই দিয়ে দিব সেকেন্ড ইয়ারই, থার্ড ইয়ারই। সো জিনিসগুলো হচ্ছে হয় না, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। বাট আপনি ধীরে আস্তে শুরু করেন, সিলেবাসটা গুছান, যখন ফিল হবে যে ভাই এবার আমি আর পিছনে না সব জানি, 3 মাস টানা মক দিয়ে পরীক্ষা বসে যাব, ওই 3 মাসটাই আপনার হচ্ছে ডাই হার্ড ভাবে পড়বেন। কথা বুঝছি? জি ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। সো আমরা জিআরই ক্ষেত্রে বলি, অনেক সময় আমাদের বলবে যে জিআরই হচ্ছে লাখও লাগে অনেক সময়। সো লাখ থেকে বড় কথা, আমরা নসিবের উপর থেকে বড় কথা, আমরা যদি স্কিল এবং স্ট্র্যাটেজি না থাকে তাহলে জিআরই আসলে হবে না। কারণ জিআরইর 2টা পোর্শন, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শন, একটা হচ্ছে ইংলিশ পোর্শন। এখন ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমরা যেহেতু বাংলাদেশ স্টুডেন্ট অনেক বেশি ম্যাথ করি, নর্মালি আমরা ম্যাথ পাস করার জন্য ম্যাথ কিন্তু মুখস্থর মতো করে করি, বুঝে শুনে করি না, মুখস্থর মতো করে করি, অনেক করি আমরা ইন্টারে পাস করার জন্য। সো ম্যাথটা আমাদের স্কিলটা মোটামুটি ভালো থাকে। আমরা যদি চেষ্টা করি 3 মাস যদি টানা ম্যাথ করি, আমরা 170-170ই পাবো। সমস্যাটা হচ্ছে ভার্বাল ওয়ার্ডটা যেটা বলতেছি, আমরা কিন্তু প্রত্যেকটা জিআরই সিলেবাসে যাব, কোনটা কীরকম এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে যাব। সো ভার্বালে হয় কি, অনেক বেশি নতুন ওয়ার্ড শিখতে হয়। মানে জিআরই ভার্বালটা আমরা নর্মাল ইংলিশের মতো কোনো ইংলিশ না, প্রত্যেকটা নিউ ওয়ার্ড শিখতে হয়। এই নিউ ওয়ার্ডগুলোর সাথে আবার সিনোনিম পড়তে হয়, এবং সিনোনিমগুলো স্পেসিফিক সিনোনিম পড়তে হয়। তার মানে আপনি লজিক জানলে হবে না। আবার সিনোনিম তো পড়ছেনই, আপনি এখন সিনোনিম পারেন, সব পারেন, আবার কোশ্চেনের মধ্যে আবার একটা লজিক আছে, লজিক মিলাইতে হবে। তার মানে এখানে একটা খেলা আছে, তো এই খেলাটা জিততে হবে। তার মানে এখানে একটা স্ট্র্যাটেজি আছে,
পারফেক্টভাবে, এবং হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপর। আপনি প্রত্যেকদিন 10 মিনিট পড়লেও ডেইলি পড়তে হবে। সো এখানে লাকের ব্যাপার না, পরিশ্রম করছে জিআরইতে স্কোর আসে না এরকম কোনো উদাহরণ নাই, ঠিক আছে? সো এবং হচ্ছে বারবার হচ্ছে অনেক সময় বলা হয় ইম্পসিবল বাংলাদেশি না, যদি আপনি কন্টিনিউয়াস ভোকাবুলারি পড়েন এবং রিডিং হ্যাবিট গ্রো করেন, ডে বাই ডে এটা ইমপ্রুভমেন্ট হবে। যে ভাই বলছে সেকেন্ড ইয়ারে আছেন, তার চ্যালেঞ্জটা এই জায়গায় যে আমি ভার্বালটাকে ডে বাই ডে এমন জায়গায় নিয়ে যাব যে আমি সব থেকে ভালো ভার্বালটা পারবো, কোয়ান্টাম নিয়ে পারবেন। সো ভার্বালটার জন্য রিডিং হ্যাবিট, ইংলিশ রিডিং হ্যাবিটটা জানতে হবে, এবং ওই ওয়ার্ডগুলো যে একটা হার্ড ওয়ার্ড দিছে তারপরও আমি ইংলিশ রিডিংটা পারতেছি, সেই লেভেলটা তৈরি করতে হবে। এখন অনেকে বলে যে হাই সিজিপি গ্যারান্টি দেয় স্কলারশিপের জন্য, এটা বোয়া কথা। আপনি নেক্সট অফ ইউএসএ একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে মানুষজন শেয়ার করে তাদের স্কলারশিপের ব্যাপারগুলো, যে চান্স পাওয়ার পরে সেইটা পড়ে দেখেন। অনেকে সিজিপি 3.9 তার স্কলারশিপ নাই, অনেকে সিজিপি অনার্স মাস্টার দুইটাতেই 3.5 আপ, তার স্কলারশিপ নাই, আবার অনেকে 3.3 বাট তার স্কলারশিপ আছে। আপনি এটা যদি প্রুফ চান, আমি এখন ফেসবুকে ঢুকতেছি না, আপনি ইজিলি প্রুফ পাবেন। নেক্সট অফ ইউএসএ লেখা, নাম শুনছেন তো নাকি গ্রুপগুলোর? শুনছেন কেউ নেক্সট অফ ইউএসএ নাম শুনছেন? আমি শুনছি ভাই। জি ভাই, জি ভাই। হ্যাঁ, ওইগুলো যখন দেখবেন যে হাই সিজিদারিদের নাই, কারণ কি? তাদের হচ্ছে ওভার কনফিডেন্ট, তাদের হচ্ছে সিজির সাথে আমি বললাম কি জিআর একটা প্যাকেজ, আপনার যেরকম জিআরই লাগবে সেরকম এসওপি লাগবে, সেরকম এলওআর লাগবে, সেরকম রিসার্চ ম্যাচ করে আপনার করতে হবে। ধরেন আপনি ওই প্রফেসরদের মেনশন দিতেছেন, ওই রিসার্চটা মেনশন করতে হবে, এবং একটা এসওপি যে কী পরিমাণ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে তো ইন্টারভিউ নিতেছে না সেন্ট্রালি অ্যাপ্লাই করলে, আপনার এসওপি পরে আপনার ডিসিশন নিতেছে যে আপনার সাথে অ্যালাইন করে কিনা। তো এসওপি আপনি মানে লিখলেন, আপনার সাথে অ্যালাইন করলেন না, আপনি এলওআর নিলেন এমনভাবে, এমন টিচারের সাথে, বা আপনি জানেনও না কি লিখছে, সো এলওআরও ঠিকঠাক, জিআরই নাই। সো এই পুরোটা মিলে একটা প্যাকেজ। এখন আপনার সিজিপি যদি কম হয়, আপনি জিআরই বাড়ানোর ট্রাই করেন, পেপার নাই জিআরই বাড়ানোর ট্রাই করেন, আর যদি পারেন এই 1 বছরের মধ্যে একটা পেপারের কাজ করতে পারেন, এটা আরও বেশি ভালো। যদি কোনো থিসিস থাকে, আপনার থিসিসটাকে পেপারে রূপান্তর করার ট্রাই করতে পারেন, এটাই। আর যদি থিসিস না থাকে, জিআরইটা ভালোভাবে ভাই 310+ আনেন, আপনার ফান্ডিং, এবং এরপরে ব্যাপার আছে, আপনি শুধু জিআরই আনলেন বাট আপনি সিবি এসওপি এলওআর তারপর ইউনিভার্সিটি সিলেকশন ঠিকঠাক করলেন না, তাও কিন্তু হবে না। সো এটা পুরোটা একটা গেম, একটা পাজেল গেম। এই গেমটা আপনার সলভ করতে হবে, কারণ আপনি চাইলেই এখন এখানে যারা আছেন তারা সবাই মানে ডেডিকেটেড হার্ড ওয়ার্কিং করতে আসছেন। যদি আপনি এমন হয়তো যে ইতালি চলে যাবেন, বাংলাদেশে অন্য অন্য দেশে চলে যেতেন, ইউরোপে, তাহলে কিন্তু এই কষ্টটা করতেন না। আপনার ধরেন অস্ট্রেলিয়া যাইতেন, আপনার কাছে 30 লাখ টাকা ম্যানেজ করতেন, চলে যেতেন। এই যে কষ্টটা করতে আসছেন ফ্রিতে পড়ার জন্য, আপনার মেধা আছে বিদায়। কারণ আমি যদি আইএলটিএসের ব্যাচ খুলি, আমার 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 90 জন হচ্ছে সিলেটের, তো তাদের ধান্দাই হচ্ছে আমি ইউকেতে যাব, তাদের কিন্তু জিআরই কিছু না। বাট আপনারা ডেডিকেটেড, আপনাদের ব্রেইন আছে, আপনারা কিন্তু বাইরে গেলে কিন্তু আপনারা আসলে কাজই করতে হবে, হয়তো বা টিচিং অথবা রিসার্চ। সো পেইনফুল কাজই করতে হবে। সো পেইনফুলের মতো একটা জার্নি যাচ্ছেন, সেটার জন্য পারফেক্ট একটা এসওপি এবং একটা সিবি, একটা এলওআর ম্যান্ডেটরি। সো এগুলো আগে থেকেই রেডি করতে হবে আপনার। কোনো ধরনের হেল্প লাগলে, কোনো ধরনের জিজ্ঞাসা লাগলে, আমাদের সাথে কাজ করে নিতে গেলে টাকা লাগবে, বাট হেল্প লাগলে যে কোনো সময় গ্রুপে নক দেন, আমাকে পার্সোনালি নক দেন, আমি সবসময় থাকবো। সো স্টাডি তো আমি বললাম যে আপনি যত ডিলে করবেন আপনার জন্য ক্ষতি হবে, আপনি এখন থেকে শুরু করেন। সো জিআরই মিথটার সাথে রিয়ালিটি আশা করি বুঝাতে পারছি। সো আমরা ব্যাচটা যেটা, যারা স্টুডেন্ট ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে আমরা রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টা থেকে, ঠিক আছে, আমরা যদি যেতে পারি রাত 10টা থেকে 10:30 11:30 পর্যন্ত। সো এখানে 2.5 মাসের মধ্যে থেকে 1.5 মাসের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে যে মেইন এক্সামে যা হয়, মানে মেইন পরীক্ষার মতো করে যা সিলেবাস আছে মোটামুটি আমি 1.5 মাসে আপনাকে কভার করতে পারবো। তারপরে আরও কিছু অ্যাডভান্স ক্লাস নিব, তারপরে কিছু মক আপনি ফ্রি পাবেন, বাট মক ব্যাচ আলাদা। আর মক যেহেতু এগুলো অথেন্টিক রিয়েল কোশ্চেন, এখন বলতে পারেন ভাই আপনি রিয়েল কোশ্চেন কোথা থেকে আনছেন? অনেকেই শুনেন যে হচ্ছে এই চুরি হয় কোশ্চেন, বলতে হোম এক্সাম, অনেকে বলে দেয় না আপনাকে যে কি বলে যে আপনার পরীক্ষাটা একজন দিয়ে দিবে, এত টাকা লাগবে, এরকম শুনছেন? বিভিন্ন অ্যাড চলে। জি শুনছি ভাইয়া। সো কোনো সময় মনে হয়েছে যে আমি একটু দিয়ে আসি? ভাইয়া মনে হয়েছে, তারপরে চিন্তা করলাম যদি এত সহজ হয়ে যেত সবাই যেত না। আচ্ছা, আর কেউ কি ট্রাই করে নকটক দিছিলেন নাকি যে আমি আমারটা কত লাগতে পারে, টাকা পয়সা খোঁজ নিয়েছেন? কত টাকা চাই বলেন ভাই? ভাই টাকা পয়সার কথা হয় নাই, ওরা বলছে যে ওদের কাছে গেলে ওরা শিখাই দিবে কেমনে কেমনে পরীক্ষা দিতে হয়, টাকার কথা আমার এরা শিখাই দিবেন। আচ্ছা, ওরা যেটা করে আমি বলি, প্রথমত
আচ্ছা, নতুন লিঙ্কে আসেন, সবাই একটু নতুন লিঙ্কে আসেন। আপনাকে দেখেন আপনার মেসেজের 2 নম্বর লিঙ্ক একটা আছে, এটা টাইম শেষ, ওই লিঙ্কটাতে সবাই আসেন, তারপর আমরা একটু ডিটেলসে কথা বলি, আশা করি আপনাদের হেল্প হবে। ওকে, সো আমরা যেটা যতটুকু ছিলাম সেটা হচ্ছে যে জিআরিতে এই যে মিথেরগুলো বা এগুলো হাতে পড়েন না, কারণ হচ্ছে চুরি জিনিসগুলা। প্রথমত হচ্ছে জিআরি, এটাকে বলা হয় হোম বেস জিআরি, ঠিক আছে? হোম বেসড জিআরি অর্থাৎ হচ্ছে যখন কোভিড ছিল, কোভিডের সময় যেন হচ্ছে জিআরিটা দেওয়া যায় তার জন্য এই একটা ভার্সন হয়েছিল, বাট বাংলাদেশে এটা মানে অ্যাকসেপ্টেবল না। বাট জিনিসটা হয় কি যে তারা হয়তো বা মানে কী করে, আপনার যে পিসির সামনে বসবেন আর সে হচ্ছে এই পিসির সাথে কানেকশন নিয়ে অন্য জায়গা থেকে আপনার যে কোশ্চেনটা আসবে সেটা অনলাইনে চ্যাটজিপিটির মধ্যে সার্চ দিয়ে আপনার জন্য আপনার কিবোর্ডের কোনো অ্যাক্সেস থাকবে না, আপনার মাউসের কোনো অ্যাক্সেস থাকবে না, আপনি অভিনয় করবেন বসে বসে, সামনে কিন্তু একজন থাকবে। এখন এটার সময় মেজরিটি জায়গায় হয় কি, প্রথমত হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হোম বেস অ্যাপ্রুভ করে না এখন, প্রথম কাজ। সেকেন্ড কাজ, আপনার যখন পরীক্ষাটা সে দিয়ে দিচ্ছে, পরীক্ষা দিয়ে দিচ্ছে, আপনি যখনই মানে অভিনয়টা মিলাতে পারতেছেন না, আপনার স্কোর কিন্তু হোল্ড হয়ে যাবে। আর হোল্ড হওয়া মানে আপনি যদি ধরা পড়েন, মানে স্কোরটা তো সাথে সাথে আসলোই না, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আর আপনি ভালো করে জানেন ইটিএস অ্যাকাউন্ট ব্যান করলে নিউ অ্যাকাউন্ট করা যায় না, ঠিক আছে? সো তার মানে এটা একটা রিস্ক, দুইটা রিস্ক। সেকেন্ড আরেকটা আসি, এই যে তার মানে এটা হচ্ছে বর্তমানে অ্যাপ্রুভ না, কিন্তু অনেকে টাকা খোয়ায় এখানে, যে কারণে স্কোর আনে বাট হয় নাই। সেম জিনিস কিন্তু আইএলস একাডেমিক, আইএলস হোম নামে একটা আছে, ঠিক আছে? এগুলোও কিন্তু আপনাকে দিয়ে হচ্ছে ইয়ে করতে পারে, বলতে পারে যে আসেন, আপনাকে স্কোর টাকা দিলেই 50-60 হাজার টাকা দিবেন, আপনাকে করে দিব। বাট এটাও কিন্তু পসিবল না। পেপার বেস কিছুদিন আগে ইয়ে হইলো, কি বলে ভাইরাল হইলো, ঠিক আছে? এখন কিন্তু কম্পিউটার বেসে চলে যাচ্ছে বিকজ অফ এই ভাইরাল, বাট হোম বেসটার কোনো ভ্যালু নাই। সো আপনি মানে এই ফাঁদে পড়িয়েন না। বাট এই সেম জিনিসে আমরা ইউজ করি কি, চাইনিজদের থেকে, কিছু ব্যান্ডারদের থেকে, সেম যেগুলো তারা হচ্ছে যে কোশ্চেনগুলো বেশি রিপিটেশন আসে, তারা যেহেতু এই চুরি এগুলো প্রসেসগুলো করে, সো এই রিপিটেশনগুলো যেগুলো একটা স্টুডেন্ট সব থেকে বেশি পাইতেছে, একদম একটা স্টুডেন্ট পরীক্ষা হলে বসলো, একজ্যাক্ট যে কোশ্চেনগুলো পাইতেছে সেগুলো তারা স্ক্রিনশট রাখতেছে, সেম এই স্ক্রিনশটগুলোর একটা পুরো পিডিএফ আমাদের দিচ্ছে, এটা আমরা পারচেস করতেছি অনেক টাকা দিয়ে, দেন এই ভার্সনটাকে আমরা ওয়েবসাইটে করে দিয়েছি। অর্থাৎ আপনি এইগুলোকে জাজমেন্ট করা মানে একটা স্টুডেন্ট সেম টু সেম কিন্তু ইটিএস পরীক্ষা হলে এটা পাইছিল, তার মানে আপনি যখন এইগুলোকে সেম টু সেম দেখে আপনি একটা পরীক্ষা দিবেন, আপনি একজ্যাক্ট যা স্কোর পাওয়ার কথা সেটা পাবেন, মানে গেস করতে পারবেন আপনি পরীক্ষা হলে কত পাবেন।
সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে 90 সেট আছে টোটাল, এখান থেকে পড়লে ভার্বাল এবং কোয়ান্ট মিলিয়ে টোটাল 20+ কমন আসে হুবহু। তার মানে আমরা ধরে নিচ্ছি সেটা একদম অথেন্টিক কোশ্চেন, কারণ আমরা যেহেতু কমন পেয়েছি, এবং কমনের প্রমাণ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, হিউজ পরিমাণ মানুষের রিভিউ আছে। সব থেকে বড় কথা একদম একজ্যাক্ট ইটিএসকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এই হচ্ছে কেন হচ্ছে আমরা বলতেছি যে আমাদের কাছে কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলোতে প্র্যাকটিস করি। আমরা একটু পরে যাইতেছি আরও ডিটেলসে। প্রথমত যে আমরা বলি যারা অ্যাডমিট হয়েছেন তাদের তো ক্লিয়ার কাট কথা, আপনাকে হচ্ছে নেক্সট ক্লাস যেটা, অর্থাৎ কালকে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস, কালকে থেকে আপনারা অফিসিয়ালি ক্লাস করবেন। আমরা হচ্ছে অফিসিয়ালি ভার্বাল একটা টপিক নিয়ে যাবো, অর্থাৎ কালকে থেকে হোমওয়ার্ক দেওয়া, আজকে কোনো হোমওয়ার্ক দিব না। মেনলি রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 10টা থেকে 11:30 পর্যন্ত আপনার ক্লাস হবে, রাতে যেহেতু অনেকের অফিস থাকে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 1.5 মাসের মধ্যে একটা জায়গায় দাঁড়াবেন, যে জায়গা থেকে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় যাইতে হবে। কমিউনিকেশন হচ্ছে মেসেঞ্জার গ্রুপ অলরেডি অ্যাড করে দেওয়া আছে, যারা অ্যাড নাই আপনি আমাকে নক দেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে আপনার আর গুগল ডকে আপনার হচ্ছে একটা রিসোর্স শেয়ার করা হবে, এগুলো বুঝে দেবো আগামীকালকে। সো এখন আপাতত বুঝেন যে আমরা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটা গ্রুপই মেনটেন করবো। হোয়াটসঅ্যাপে আপনি কোনো মেসেজ দিতে পারবেন না, এখানে আমি ডকুমেন্ট দিয়ে রাখবো যাতে আপনি জানি ইনফরমেশন মিসিং না হয়। আর মেসেঞ্জার গ্রুপে আপনারা নিজেদের মধ্যে ডিসকাশনও করতে পারবেন, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে কমিউনিকেশন গ্রুপ হিসাবে ব্যবহার করবো। সো আমরা রিসোর্স হিসাবে কী করবো, এখানে রিসোর্স হিসাবে আমরা কোয়ান্ট আমরা বলছি আমাদের টপিক হচ্ছে যে ভার্বাল কোয়ান্ট এডাব্লিউ। সো এডাব্লিউটা হচ্ছে রাইটিং পার্ট, অর্থাৎ এটা হচ্ছে রাইটিং পার্ট। এটা অনেক সময় আমরা কম পাই, বাট জিনিসটা হচ্ছে যে এডাব্লিউটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের সিলেবাস হচ্ছে ইটিএস দিয়ে দিছে, তারা বলছে যে ঠিক আছে তোমার আর টেনশন করার দরকার নাই, আপনি যদি একটু নর্মাল করে লেখেন যে ইস্যু পোল জিআরই যদি লেখেন সরাসরি একটা পিডিএফ পেয়ে যাবেন। এই পিডিএফের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন অনুযায়ী লিখতে হয়, মানে এই কোশ্চেনগুলো আসে, যে কোনো একটা কোশ্চেন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তো তার মানে এই কোশ্চেন পার্টটা আপনাকে গিভেন। তো তারপরেও এটা কীভাবে লিখতে হয় এগুলো আমাদের ক্লাস হয়, এগুলো রেকর্ডিং আছে, ক্লাস হয়, এভরিথিং। আপনার মেইন যে চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট। এই ইস্যু টাস্কের উপরে অনেক সময় কোনো ইফেক্ট পড়ে না, বাট ইস্যু টাস্কের মার্কিং হচ্ছে 6-এর মধ্যে 3 পাইলে বোঝা যায় যে আপনার গ্রামাটিক্যাল ভালো, আপনি মোটামুটি সেন্টেন্স লিখতে পারেন। 3-এর নিচে হলেও হয় কি যে আপনার ধরেন 2.5 পেয়েছেন, ঠিক আছে, লেখার খুব বাজে 2.5 পেয়েছেন, সেক্ষেত্রে হয় কি আপনাকে ফান্ডিং দিয়ে তারা হেজিটেশন হয়, কারণ আপনি ভালো করে লিখতে পারেন না, গ্রামারের প্রবলেম আছে, আপনাকে দিয়ে পেপার কেমনে করাবে। সো এইটাও একটা ইফেক্ট পড়ে কিন্তু। তবে আমাদের এই যে ভার্বাল এবং কোয়ান্ট বলতে এটাকে ম্যাথ বলি, কোয়ান্টের সাথে ওয়ার্ড আছে রিজনিং, ভার্বালের সাথে নাম আছে রিজনিং। তার মানে শুধুমাত্র ইংলিশ না, তার সাথে চিন্তা ভাবনা দক্ষতা আছে, শুধু কোয়ান্ট না, তার লজিক্যাল দক্ষতা আপনার জানতে হবে। তো এইগুলো হচ্ছে 170-এ মার্ক এক একটা, তার মানে এখানে টোটাল 340, তার মানে জিআরই স্কোর হয় কিন্তু 340-এ, সেখান থেকে আপনি যত পান, এবং এই 340-এ আপনার আসলে 315 বলতেছি বা 310 বলতেছি পাওয়ার জন্য। তো টার্গেট হচ্ছে এদের মধ্যে, তার মানে এখানে। সো আমাদের প্র্যাকটিসটা এরকম হয় যে এখানে কোয়ান্ট 170 হুবহু পাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আর ভার্বালে আপনার স্কিলের উপর, যেহেতু ইংলিশ আপনার পড়তে হবে রেগুলারলি। এর মধ্যে আমরা যদি রিসোর্স চিন্তা করি, আমরা শুধুমাত্র রিয়েল কোশ্চেন মকটা বাদে আমরা বাকি সব কিছু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস আপনাকে এই কোর্সের সাথে ইনক্লুডেড। আমরা মানে আলাদা আলাদাভাবে ব্যাচ পড়াবো না যে বেসিকের জন্য শুধু 5LB, পরে আপনাকে KMF পড়াবো, বা KMF আপনার জন্য আলাদাভাবে ব্যাচ ওপেন করে আপনার সাথে টাকা লাগবে, এরকম না। চাইলেই এগুলোকে আলাদা করা যায়, যে কোয়ান্ট আলাদা বেসিক ব্যাচ, যেখানে আপনাকে বেসিক পড়াবো 3000 টাকা, KMF পড়াবো 3000 টাকা, ভার্বালের বেসিক পড়াবো 3000 টাকা, KMF পড়াবো 3000, টোটাল 3-4-12,000 টাকা। এটাও এরকম না, প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুডেড। এখানে এখন বলতে পারেন রিসোর্সগুলো কী, হয়তো আমরা অনেকের নাম জানি না, 5LB, KMF। এই যে 5LB হচ্ছে, আপনি বলতে পারেন কোয়ান্টের জন্য আমরা 5LB কি 5 পাউন্ড বা 5LB আমরা শুনছি, অথবা ম্যানহাটন ওয়ার্ড শুনছি আমরা, যে ম্যানহাটন 1 থেকে 6, এগুলা কি, এগুলো হচ্ছে একটা গাইড বই। সো আমরা যেমন হচ্ছে ইন্টারে পড়ছি বা নবম দশমে পড়ছি যে বিভিন্ন গাইড বই থাকতো, লেকচার, পাঞ্জেরি টাইপের, এটা একটা গাইড বই। এটার কোশ্চেনগুলার হচ্ছে গাইড বইয়ের মতো প্রত্যেকটা টপিকের ছোট্টগুলো যা যা আছে সবগুলো ডিসকাশন করে একটা করে ম্যাথ করে দেওয়া আছে। তো এই 5 পাউন্ড হচ্ছে ওই ম্যানহাটনে 1 থেকে 6 বুক যেটা আমরা শুনি, এখানে হচ্ছে প্রত্যেকটা টপিকের ওই যে একদম বেসিক থেকে যোগ বিয়োগ করা থেকে ধরে বইটা দেওয়া আছে। তো আমরা কখনো বিশ্বাস করি না এই লেভেল পর্যন্ত আছে, এত খারাপ লেভেল আমাদের কেউ আছে। সো আপনারা যদি আমাদের ক্লাসের ডিসকাশন শুরু হয়, আমরা একদম 0 থেকে শুরু হয়,
যেখানে একদম বেসিকটা যেটা আপনি জানেন না সেখান থেকে পড়ানো শুরু হয়। তার মানে এই লেভেলটা ম্যানারটন 1 থেকে 6 বইয়ের আমাদের কোনো দরকার নেই, আমাদের 5 পাউন্ড থেকে শুরু করলে হবে। 5 পাউন্ড কি, এই টপিক বেসড করে কিছু ম্যাথ আছে, 1500 না 1700 ম্যাথ এইখানে এই বইটার মধ্যে আছে, এই বেসগুলো করতে বলে। কিন্তু প্রবলেম হচ্ছে টপিক মিললেও এই টাইপের ম্যাথ জিআরইতে কখনো আসে না, মানে জিআরইতে এই লেভেল অফ ডিফিকাল্ট ম্যাথ জিআরইতে আসে না। তার মানে এইখানে প্র্যাকটিসটা জাস্ট আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য পড়া হবে, বাট মেইন এক্সামে এর কোনো ডিফিকাল্টি আপনি পাবেন না। তার মানে কি, আপনি একটা জিনিস পড়ে যাচ্ছেন, আপনি মেইন এক্সামের ডিফিকাল্টি কিছু পাইলেন না, তাহলে কিন্তু এটা আসলে বৃদ্ধাশ্রম হয়ে গেল। তো সেই ক্ষেত্রে হয় কি, আমাদের একটা জিআরই রিলেটেড পড়াশোনা করতে হবে, রাইট? তো আমরা 5LBটা কী করি, যেহেতু মেইন এক্সামের সাথে রিপ্রেজেন্ট না বাট টপিকটা মিলে, দ্যাটস আমরা বলি যে 5LBটা হোমওয়ার্ক আকারে দিই, যে ভাই আপনি হোমওয়ার্ক এটা নেন, টপিকটা ধরেন 2টা টপিক নিলেন, এই টপিকের আমি আবার আমার সাপোর্টিং ভিডিও আপনি দেই, যে আপনি এটা দেখে এটা করে আসেন। ক্লাসে আমরা কি করব, এই 2টা টপিকের বেসিক পড়ব, পাশাপাশি আমরা এই 5LB ধরবো না, আমরা ধরবো হচ্ছে মেইন জিআরই এক্সামে যে টাইপের কোশ্চেন আসে এই টপিকের, সেটা হচ্ছে কেএমএফকে আমরা বলতেছি। এখন কেএমএফ কি, কেএমএফ হচ্ছে ওই যে বললাম চাইনিজদের যে মানে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোকে তারা যখন তাদের চাইনিজ ওয়েবসাইট একটা কেএমএফ, এএমএ অনেক ধরনের হার্ড ম্যাথ আছে, যে ম্যাথগুলো জিআরইকে মোটামুটি রিপ্রেজেন্ট করে, সিমিলার টাইপের আর কি। তো আমরা রিয়েল কোশ্চেন আনার আগে, এই কোশ্চেনগুলো আনার আগে মেইনলি আমাদের পড়াশোনা কিন্তু কেএমএফ বেসি করতে হতো, সেখানে আবার জাজমেন্ট করতে পারতাম না আমরা কত পাবো মেইন এক্সামে, বাট কেএমএফ এর কোশ্চেনগুলো জিআরইকে মোটামুটি রিপ্রেজেন্ট করতেছে। তো এই যে তখন আমরা কিন্তু রিয়েল কোশ্চেন দিয়ে পরীক্ষায় বসি নাই, যারা আমরা ট্রেনাররা, এইখানে কেএমএফ করে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পাইতাম যে মোটামুটি এই লেভেল পারি কি পারি না, একটু হার্ড মিডিয়াম থাকতো। তো এই মিডিয়াম হার্ডগুলাই আমরা ক্লাসে প্র্যাকটিস করব। তার মানে আমরা ক্লাসে প্র্যাকটিস করতেছি কি, বেসিকটা আবার ডিসকাশন করতেছি একদম জিরো বেসিক থেকে, ম্যাথের একদম জিরো থেকে ডিসকাশন করতেছি, কেএমএফ করতেছি। আর রিয়েল কোশ্চেনটা আপনার আসলে পরবর্তীতে আলাদা একটা ব্যাচ, আপনার যখন 2 মাস বা 1.5 মাস পরে আপনার এটাকে এনরোল করে, আপনি 4টা মক ফ্রি পাবেন, বাট বাকিগুলো আপনার এনরোল করে এখানে প্র্যাকটিস করতে হবে। তো সেম জিনিস আমরা ভার্বালের ক্ষেত্রে আমরা বেসিক পড়ি, এবং বেসিকটা বাসায় হেল্প পড়ে আসতে বলি কেএমএফটা। সো কেউ যদি ভাবেন যে আমি হয়তো বা অনেকে আছে যে 5LB শুনছেন, 5 পাউন্ড পরে যদি আপনি মেন এক্সামে বসেন, আপনি কখনো ভার্বালে 155 বেশি পাবেন না, কোনোভাবেই না, যদি না আপনি অনেক অ্যাডভান্স হন। তার মানে আপনার আসলে নিজের লেভেল বাড়াইতে হবে। সো কেএমএফের পরে আপনি ধরেন কেএমএফও করে ফেললেন, এবার সমস্যা হবে কি, ধরেন অ্যাডভান্স বেসিক সবই জানেন কিন্তু টাইম প্র্যাকটিস আর করেন নাই, কারণ পরীক্ষার তো টাইমও একটা ব্যাপার আছে। কারণ আপনার প্রথম হচ্ছে 12টা, পরে 15টা কোশ্চেন, প্রথম 12টার জন্য আপনার 21 মিনিট, পরে এগুলো 26 মিনিট, এগুলো ডিটেলস আমরা ডিসকাশন করবো ক্লাসগুলোতে, বারবার কোয়ান। এই 12টা কিন্তু 21 মিনিটই করতে হবে। তো এর মধ্যে হবে কি, তাড়াহুড়া করতে যে টাইমের কারণে আপনি পরীক্ষা হলে ভুল করবেন। এই প্র্যাকটিসটাই হবে আমার রিয়েল কোশ্চেনে, যেহেতু আপনার সেম কোশ্চেনগুলো টাইম ধরে আছে, এবং একদম রিয়েল কোশ্চেনগুলোকে একজ্যাক্ট একটা স্টুডেন্ট যা পায় তাই আছে। তো এটা যখন আপনি ম্যান্ডেটরি কাজ, এটা থেকে যেহেতু কমনও আসে এবং সেম জিনিস, সো আপনি এই দুইটা আমাদের ব্যাচই হয়ে যাবে পারফেক্ট প্রিপারেশন। এরপরে যেটা হবে, আপনি জাস্ট রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করে যতদিন লাগবে 90টা পরীক্ষা দিতে, এই 90টা পরীক্ষা দিয়ে ভালোভাবে পরীক্ষায় বসে যাবে, এই হচ্ছে আপনার কাজ। তার মানে এইটা হচ্ছে আমি শিখাই দিব হাতে কলমে, বেসিক টু অ্যাডভান্স পুরোটাই, জাস্ট হোমওয়ার্ক যা দিব করে আসতে হবে, এইটুকু বিশ্বাস রাখতে হবে, আর মকটা আপনার দিতে হবে। আমাদের রিসোর্স হচ্ছে এটা, এছাড়া বাকি কোনো রিসোর্স আপনার কিনতে হবে না, কিচ্ছু না। অনেকে আছে যে ম্যাটেরিয়াল আপনি বলতে পারেন যে আমি হয়তো বই কিনছি হার্ড কপি, তো হার্ড কপি কিনে আমার নিজের পায়ে নিজে কোয়াল মারা, কারণ আপনার এরপরে জার্নি পুরোটাই হচ্ছে পিডিএফ জার্নি। আপনার আইএলটিএস জার্নি বলেন, যেহেতু কম্পিউটার বেস হয়ে গেছে, আপনি ভালো করে জানেন, আপনার জিআরই হচ্ছে কম্পিউটার বেস, আপনি এরপরে রিসার্চের কাজ করবেন, সব কিছু কম্পিউটার বেস। এখন রিসার্চের কাজটা প্রিন্ট করে দাগায় দাগায় করবেন না, সো কম্পিউটারে শেখার মানে আপনার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। সো সারাক্ষণ স্ক্রিনের সাথেই আপনার বন্ধুত্ব করতে হবে। সো এখন থেকেই যাই পড়বেন কম্পিউটারের সাথে, সো প্রিন্ট করবেন না, যা যা ডকুমেন্ট লাগে সব আমি দিব, হোমওয়ার্ক একদম স্পেসিফিক বলে দিব, জাস্ট করে আসতে হবে। আর হোমওয়ার্ক করে আসলে আপনি ভালো করবেন, এইটুকু আমার বিশ্বাস আছে। কথা কি বুঝছি এতক্ষণ কি বলছি? এটুকু বুঝছেন? ভাইয়া একটা কথা ছিল, 5LB না পড়ে যদি ডিরেক্ট আমি কেএমএফ পড়ি, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কেএমএফ করতে যেয়ে যদি দেখেন যে কেএমএফ পারতেছেন, তাহলে 5LB দরকার নেই। কথা কি বুঝছেন? যদি আপনি কেএমএফ পারেন, দেন কেএমএফ এর পরে সরাসরি মক দিয়ে পরীক্ষা বসে যাবেন।
এখন আপনার লেভেলটা কোথায়? অনেকের আছে যে কেএমএফ এর ম্যাথগুলোর লেভেলটা একটু হার্ড লাগতেছে, তার মানে কিছু বেসিক তার প্রবলেম আছে, সে 5LB। অ্যান্ড আমাদের ক্লাসে আমরা কিন্তু 5LBতে তো ফোকাস না, 5LBতে আপনার হোমওয়ার্কে ফোকাস দিই, যে আপনার একই সাথে হোমওয়ার্কে হয়ে গেল 5LB, আর ক্লাসে আপনি কেএমএফ করে ফেললেন। ক্লাসে আমরা 20-30টা বেশি ম্যাথ করে ফেলি একটা ক্লাসে, সেম টপিক বেসিকটা বলি, তার মানে আপনার 5LB হয়ে যেতেছে বাই ডিফল্ট, কেএমএফ হয়ে যেতেছে। সো আপনার আলাদাভাবে ওই যে বলতে পারি যে আপনি ভাই 3 মাস হচ্ছে আপনাকে বেসিক পড়াবো, বা আরও 3 মাস হচ্ছে আপনাকে অ্যাডভান্স পড়াবো, আলাদা আলাদা ব্যাচ। এই যে খেলটা আমরা খেলি না, আমরা একদম একই ব্যাচের সাথে যাই। কথা কি বুঝতে পারছি? ভাই মানে 5LB থেকে মানে আপনি যে হোমওয়ার্ক গুলো দিবেন, হ্যাঁ মানে ওগুলো তো আলটিমেটলি বইয়ের মধ্যে ইনক্লুডেড থাকবে না? হ্যাঁ কারণ আমি তো হচ্ছে বই কিনে নিছি আর কি হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, পাশাপাশি আমরা রেকর্ডিং সলিউশনও আছে, আপনি করতে হবে। এখন চেষ্টা করবেন বইয়ে প্র্যাকটিস না করে অনলাইনে দেখে, মানে পিডিএফটা ওপেন করে দেখে দেখে করার, কারণ আপনার সাথে ওই অভ্যাসটা তৈরি করতে হবে। কথা কি বুঝছেন? আপনি জাস্ট চিন্তা করেন, আপনার আইএলটিএসও কিন্তু কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে, তার মানে আপনার এরপরের জন্য কিন্তু কম্পিউটার বেসডই, রাইট? সো আপনি যদি বইয়ের অভ্যাস থাকে, তাহলে পরের জার্নিগুলো কেমন কঠিন হয়ে যাবে না? বুঝেন নাই? জি ভাই। সো এইটুকু চেষ্টা করবেন যে আপনি অনলাইন বেসডই থাকার, এবং আমরা এই জন্যে কোনো কিছু কিনতে বলি না। কিনে ফেলছেন ঠিক আছে, বাট আমি আবার বলি 5LB ইটিএসকে কোনো কোশ্চেন রিপ্রেজেন্ট করে না, এগুলো প্রমাণ প্রথম 2টা ক্লাসে বুঝে যাবেন। তো যেটা বললাম 5LB আপনি যদি না করেন, একটা সময় পরে আসবে, একটা সময় পরে আপনি কেএমএফও করতে হবে না, জাস্ট রিয়েল কোশ্চেন বেশি বেশি রিভিশন দিয়ে পরীক্ষা বসবেন। তো এই সময়টা আসা পর্যন্ত আপনার এই 2টার উপরে, এবং আমরা 5LBটা ক্লাসে প্রেশার দিয়ে সময় নষ্ট করি না। আমরা বলি যে ভাই অবশ্যই এটা হোমওয়ার্ক করে আসেন, এবং এটা হচ্ছে আমরা ক্লাসে করাই, এবং আমরা যখন টপিক বেরোই আবার লাস্টের দিকে আবার শুধু ডেডিকেটেড কেএমএফ করাই, এবং বলি যে এবার রিয়েল কোশ্চেন জানে, এগুলো গ্রুপ স্টাডির মাধ্যমে করাই। সো এইগুলো, সো এটা হচ্ছে আপনার রিসোর্স। এর বাহিরে অনেক রিসোর্স আছে। অনেকে বলতে পারেন নোভা ম্যাথ বাবেল পড়েন, কি বলে, আপনাকে অনেকে বলতে পারেন যে ইটিএসের যে কিছু বই আছে, যে কোয়ান্টের জন্য ভাই এখন হচ্ছে আরও বলতে পারেন যে বিগ বুক পড়েন, ভার্বালের জন্য বিগ বুক পড়েন, ইটিএসের কিছু কোশ্চেন পড়েন, ইটিএস অফিসিয়াল, ইটিএস ভার্বাল রিজনিং, ইটিএস কোয়ান্ট রিজনিং, অনেকগুলো বই কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কেন এগুলো স্কিপ করতে বলছি, কারণ আপনি জানেন কি জানেন না, 2023-এর আগে কিন্তু জিআরই আরেকটা ভার্সনই ছিল, এটা কি জানেন? শুনছেন? জিআরই 23-এর আগে আরেক ভার্সনই ছিল, যেখানে এটাকে বলা হয় লঙ্গার ভার্সন ছিল। শুনছেন? জি ভাই। তো প্রত্যেকটা যে বই, এগুলো সবই হচ্ছে লঙ্গার ভার্সনের কোশ্চেন দিয়ে সাজানো। আর লঙ্গার ভার্সনে যদি আমি কম্পারিজন করি, লঙ্গার ভার্সনে ছিল 40টা কোশ্চেনের 40 মার্ক, শর্টার ভার্সনে 27টা কোশ্চেনের 40 মার্ক। দুইটার কোশ্চেনের মান কি সেম থাকবে? 40-এ 40 মার্ক, 27-এ 40 মার্ক, মান কি সেম থাকবে? সেম ভাই, সেম। কেমনে সেম? 40টা কোশ্চেন কারেক্ট করলে 40 মার্ক পাইতেন আগে, আর এখন 27টা কোশ্চেন কারেক্ট করলে 40 মার্ক পাবেন। তাহলে কোশ্চেনের ওয়েট কি বাড়ছে না কমছে? ভাই টোটাল মার্ক যদি 170 এ কনভার্ট করে না, টোটাল মার্ক যদি 170, 40 মার্কই, বাট কোশ্চেনের ডিফিকাল্টি বাড়ছে না কমছে? যেহেতু একটা মার্কে আগে 1 মার্ক দিত, আর একটা কোশ্চেন আগে 1 মার্ক দিত, এখন একটা কোশ্চেনে 1.5 মার্ক দেয়, সেম কোশ্চেনে দিবে না ভাই। তার মানে বাড়ছে, কিন্তু আপনার এই সব বুক হচ্ছে আগের। তার মানে এই কোশ্চেনগুলা, এবং আপনি যে অনেকে বলে না যে আপনি বাই পাওয়ার পেপ, একটা এক্সাম আছে পাওয়ার পেপ দিতে বলে, যে পাওয়ার পেপ 1-2, এই কোশ্চেনগুলো কিন্তু আগের কোশ্চেন দিয়ে, সেম কোশ্চেনই আগের কোশ্চেন দিয়ে। এখন এখানে ধরেন 310 পেলেন, মেইন এক্সামে পাবেন গিয়ে 303 বা 304। সো রিয়েল একজ্যাক্ট জার্নিটা কিন্তু হইল না। সো এই যে কোশ্চেন চেঞ্জ, ডিফিকাল্টিটাই চেঞ্জ হয়েছে, এটা জার্নি করার জন্য এইগুলো জানতে হবে, রিয়েল কোশ্চেনগুলো বর্তমানে কী আসতেছে, দ্যাটস এই কোশ্চেনগুলো। এবং আমরা আনার কিন্তু এগুলো ছিল না, আমরা এগুলো দিয়ে যেতাম, তো আমাদের হচ্ছে কিছু মিস। বাট এখন এগুলোর জন্য স্কোর কিন্তু অনেক বেশি আসতেছে স্টুডেন্টদের, বিশেষ করে কোয়ান্টে হিউজ। সো আপনাকে অনেক বই আছে, আপনার বিগ বুক আছে, আপনার নোভা ম্যাথ বাইবেল আছে, আরও অনেক বই আপনাকে বলতে পারবো চাইলে। বাট আমি বলি জাস্ট আমার উপর ব্লাইন্ডলি বিশ্বাস করেন। আপনি যদি এই লেভেল থেকে বাদ দিয়ে শুধু কেএমএফ দিয়ে পারেন সেটা যান, তারপর রিয়েল কোশ্চেন দিয়ে পরীক্ষা বসে যান। আপনি পরীক্ষা বসার আগে আপনার লেভেল আগে জানতে হবে। ধরুন আপনার লেভেল হচ্ছে 290, আপনি চাইতেছেন 315 যেতে, আপনি আমার রিয়েল কোশ্চেন মক দিয়ে দেখতেছেন বারবারে 310 থেকে 315-এর মধ্যে আসতেছে, মেইন এক্সামে ততই আসবে। সো আপনি পরীক্ষা দিবেন কালকে, আজকেও তো 290 পাচ্ছেন, আপনি মেইন এক্সামে 315 পাবেন না।
তার মানে আপনার লেভেলটা আগে থেকেই মক দিতে দিতে যখন কন্টিনিউয়াস দেখবেন 310-এর মতো থাকতেছে, তাহলে মেইন এক্সামে 310 থেকে 15-এর মধ্যে আপনি আশা করতে পারেন। কথা কি বুঝছি? ক্লিয়ার এটা? জি ভাই। সো আপনি যেখানেই পড়েন না কেন, এখন আপনি আমার কাছে পড়েন, দুনিয়ার যেখানেই পড়েন, আপনার মেইন রিসোর্স হিসেবে কেএমএফ করতে পারেন। এগুলো ফ্রি। কেউ যদি বলে যে ভাই আমার কাছেই আছে বা ওর কাছে আছে, এটা না, এগুলো ফ্রি। এটা দুনিয়ার যার কাছে আছে সবার কাছে আছে, আপনি পড়েন শুধু। 5LB শুধু আবার এটা করে না, 5LB করে পরীক্ষা বসে যায় না, শুধু কেএমএফ করে পরীক্ষা বসে যায় না, যদি না আপনি নিজের লেভেল জানেন। আমাদের ওয়েবসাইটে একটা ওয়েবসাইট ফ্রি মক আছে, আপনি ফ্রি মকটাই দেন, দিয়ে আপনি লেভেলটা জানেন যে আপনি কত পাচ্ছেন। এই লেভেলটা জানাটা ইম্পর্টেন্ট। লেভেল জানেন আপনি পরীক্ষা বসেন। ভোকাবুলারি যা লাগে সব আমি দিব, বাট আজকে অনেক বেশি ডিটেলস ডিসকাশন করবো না, অলরেডি আমরা বাহিরের ডিসকাশনগুলো করতেছি বিদায়। সো কী রিসোর্স নিয়ে কী পড়বো, নেক্সট থেকে আমরা হোমওয়ার্ক দেওয়া শুরু করবো কালকে থেকে। সো কালকে আমরা ক্লাস থেকে হোমওয়ার্ক দেওয়ার ডিসকাশন শুরু করবো আর কি, যে কী পড়তে হবে, কীভাবে আমরা আগাবো। পেইড স্টুডেন্ট যারা আছেন, আজকে যেহেতু অনেক স্টুডেন্ট আছেন, সবার কনফিউশনগুলো দূর করার জন্য আমরা আসলে ওই টপিকে যাচ্ছি না। সেকেন্ড কথা হচ্ছে কমন মিস্টেক যেগুলো, আর সেম কথা, আমাকে ব্লাইন্ডলি যে কারো মেন্টরের কাছে যান, প্রত্যেকটা মেন্টরের নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকে পড়ানোর। সে যেহেতু সাকসেস হয়েছে, হয়তো বা তার নিজস্ব একটা ক্রাইটেরিয়া আছে সাকসেস হওয়ার। আপনি ঠিক যাকে ফলো করেন ব্লাইন্ডলি ফলো করেন, বাট আমাকে ফলো করলে পুরোপুরি আমাকে ফলো করেন, স্কোর না আসলে আমাকে বলেন। বাট আপনার যেটা করতে হবে, ডেডিকেটেডভাবে ক্লাসগুলো করতে হবে, রিসোর্স নিয়ে টেনশন করতে হবে না। একদম প্রিমিয়াম রিসোর্স আমিই দিই, জাস্ট একটু সার্চ দেন। বিভিন্ন মানুষ, বিভিন্ন গ্রুপ আমাকে দেখতেই পারে না বিকজ অফ দিস, যে রিয়েল কোশ্চেন নিয়ে এত পরিমাণ হাইপ যেটা আছে, ঠিক আছে। বিভিন্ন গ্রুপ মেন্টর আমাকে জাস্ট হেট করে জাস্ট বিকজ অফ দিস, যে রিয়েল কোশ্চেনটা, অথেন্টিক কোশ্চেনটা এখানে যেহেতু তাদের আসতে হচ্ছে। সো এইগুলো খেয়াল করিয়েন। কোনো কিছু না বুঝতে পারলে ক্লাসে অবশ্যই সাথে সাথে জিজ্ঞেস করবেন, একদম সাথে সাথে। গ্রুপ স্টাডি করবেন নিজেরা, যে কোনো জিনিস আমাকে জানাবেন, ঠিক আছে। শুধুমাত্র জিআরই না, আপনার হায়ার স্টাডি রিলেটেড যে কোনো হেল্পে, উইদাউট ধরেন পেইড ওয়ার্ক বাদে বাকি যে কোনো সময় আমি ফ্রি থাকলে আমার হেল্প পাবে, যে কোনো ডিসকাশনে। সো এইটুকু পর্যন্ত গেলাম আমরা। পরবর্তী জিআরই, হোয়াট ইজ জিআরই, এটা যাওয়ার আগে কার কোনো কোশ্চেন আছে, এনিথিং? হ্যাঁ, আমার ডকুমেন্টগুলো কখন পাবো? বুঝি নাই কোনটা? মানে ডকুমেন্টগুলো আমাদের আপনি কালকের ক্লাসে আমি ডিটেলসে বুঝাই দিব। মানে আপনি আজকে দিলে ব্লান্ডার হয়ে যাবেন। কালকের ক্লাসে স্পেসিফিক ভার্বাল নিয়ে কথা বলবো, দেন ওই ডকুমেন্ট দিব, সব বুঝাই দিব, ভার্বাল কীভাবে কাজ করে। ক্লাসের সময় দিবেন ভাইয়া নাকি ক্লাসের সময়, মানে ক্লাসের আগে আবার ঠিকই ক্লাসে আমাকে বুঝাই দিতে হবে আপনাকে। কালকে থেকে মেইনলি আপনাদের জার্নিটা শুরু ফুললি, ঠিক আছে? বুঝতে পারছি। সো আজকে জাস্ট এইগুলো জানার চেষ্টা করেন যে কী, কেন জিআরই পড়বেন, একটু মোটিভেশন নেন আর কি, যে জিআরই দরকার আছে। কালকে থেকে ফুললি ওকে। আর কারো কোনো কিছু কোশ্চেন, এনিথিং? আচ্ছা, যে কোনো কোশ্চেন। ভাই ক্লাসগুলো কি হচ্ছে গুগল মিটেই হবে? হ্যাঁ, গুগল মিটে হবে। ক্লাসের রেকর্ডিংও সাথে সাথে পেয়ে যাবেন। সো এভরিথিং আপনি রাতেই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন ম্যাক্সিমাম পরের দিন। তার মানে রেকর্ডিং নিয়ে কোনো টেনশন করতে হবে না। জবের টাইম না মিললেও করতে হবে, জাস্ট যেটা করতে হবে ডেডিকেশনভাবে ক্লাসটা শেষ করতে হবে। আরেকটা সুযোগ হচ্ছে, একটা ব্যাচের পর আরেকটা ব্যাচে, একটা ব্যাচের পরে ইনস্ট্যান্ট আরেকটা ব্যাচে আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন, করতে পারবেন। হ্যাঁ বলুন। রেকর্ডিং কি ভাই আমরা ডাউনলোড করে রেখে দিতে পারবো নাকি ড্রাইভে অ্যাক্সেস দিবেন? আপনি ডাউনলোড করতেও পারেন, আবার হচ্ছে আমরা যেভাবে অ্যাক্সেস দিই আসলে ড্রাইভে দিই না, আমরা আসলে দিই হচ্ছে ইউটিউবের হচ্ছে প্রাইভেট লিঙ্কে। সো আপনি এগুলো এত কষ্ট কঠিন হবে না, আপনি লিঙ্ক ক্লিক করলে দেখতে পারতেছেন, ঠিক আছে? একটা মেলে অ্যাক্সেস থাকবে এরকম? হ্যাঁ, আপনার মেল দিয়ে আপনি দেখেন 100বার, সমস্যা নাই তো। আর ইউটিউবের তো ব্রডব্যান্ড তো ভালো, ওইটা তো যে কোনো মানে আপনার তো ডাউনলোড করে রাখতে হচ্ছে না, বুঝলেন না? হ্যাঁ, বুঝতে পারছি। সো ড্রাইভ হইলে আপনার ওইটা প্যারা বারবারে পারমিশন, বাট ওইটা পারবেন, সমস্যা নেই। সো মেইন কথা হচ্ছে কি, আমার রেকর্ডিং কেন আমি ভয় পাই না যে আপনার রেকর্ডিং বিভিন্ন জায়গায় চলে যাবে কিছু না। আমার একটা বেছে এত পরিমাণ রিসোর্স পড়া হয়ে যায়। আপনি চিন্তা করেন, একটা ক্লাসে আপনি 5LB করে আসছেন, বাট ক্লাসে আপনি 20-30টা ম্যাথ আপনি ডেডিকেটেডভাবে করে ফেলি একই টপিকের। সো এত পরিমাণ আপনার, যেহেতু আপনার হোমওয়ার্ক হিসাবে 5LB করে ফেলতেছেন, সেখানে আবার 2-3টা ক্লাসের ভিডিও, কিন্তু ওগুলো কিন্তু পেইড ভিডিও ছিল আমার বেসিক ক্লাস। তার মানে ওটা কিন্তু 3,500 টাকার একটা ব্যাচের কোর্স, এটা ফ্রিতে। মানে আপনি জাস্ট ওইটা হোমওয়ার্ক করবেন, দেখে আসবেন, আপনার সময়টা বাঁচাই ফেলছে। দেখেন, আমি আগে যেটা আমার প্রথম ব্যাচ ছিল 5LB দিয়ে, সেটা 3 মাসের ছিল পুরো 5LB। দেন KMF, সেটাও ছিল হচ্ছে 3 মাসের। এই 6 মাস শুধু ম্যাথের,
ভার্বাল আলাদা। এই 6 মাস আর হচ্ছে ভার্বালও ধরেন 6 মাস, দেন এই 1 বছরের জিনিসটাকে গুছিয়ে আমি হচ্ছে দেড় মাস সর্বোচ্চ 2 মাসে নিয়ে আসছি। এই 2 মাসে কীভাবে আপনার 5LB বাসায় হোমওয়ার্কের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তার মানে এই ক্লাসগুলো অলরেডি ফ্রিতে এখানে ঢুকে যাচ্ছে। আপনি কিন্তু এইখানে করা মানে অনেক রিসার্চ করে ফেললেন, ক্লাসে এসে এই KMF এর একটা পার্ট করতেছেন। কথা বুঝছেন, মানে মিক্স হয়ে যাচ্ছে বিদায় আপনি যদি প্র্যাকটিস করেন রেগুলার হোমওয়ার্কটা করতে পারেন, আপনার কিন্তু লাইফের সময়টা আমি বাঁচাই দিতেছি। আদারওয়াইজ আপনি অন্য যে কোনো জায়গায় মেন্টরের কাছে যান বা নিজে পড়েন, এত স্পিডিভাবে এত কিছু শেষ করতে পারবেন না। বুঝতে পারছি? কারণ একটা জিনিস তো আপনি বাসায় করতেছেন, রেকর্ডিংটাও পেয়ে যেতেছেন, এইটা কিন্তু আপনি অন্য জায়গায় আলাদাভাবে করতে হতো। ভাই কি বুঝছি? আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে 7,000 টাকা। সো যারা অ্যাডমিট হতে হইতে পারেন, আর আমরা কালকে থেকে যারা অ্যাডমিট হয়েছেন তাদের আমরা আগাবো। এবার আসি ধরেন জিআরিতে আমরা লাস্টে কিছু কোশ্চেন নেব আপনাদের, এনিথিং মানে আপনার যদি যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন। জিআরিতে আমরা বলছি 3টা সেকশন ভাই থাকে। ওই যে মক টেস্টের যে হচ্ছে মনে করেন যে ওই যে 90টা মক টেস্টের যে হচ্ছে মনে করেন যে ওইটার কোর্স ফিটা কত? এটা হচ্ছে যে আপনার এখানে কম্বাইনি যে এখানে হচ্ছে 60টা এবং 30টা টোটাল 12,000 টাকা, বাট একসাথে স্টুডেন্ট যারা নেয় তাদের জন্য 7,500 টাকা। ঠিক আছে, এবং এখানে শুধুমাত্র মক দিবেন তা না, মক দেওয়ার পর কিন্তু রেকর্ডিং সলিউশন ইনক্লুডেড, মানে আপনি রেকর্ডিং প্রত্যেকটা সলিউশন বারবার কোন সলিউশন কিন্তু ইনক্লুডেড, অর্থাৎ আপনি পরীক্ষা দিয়ে রেকর্ডিংও দেখতে পারতেছেন। সো আপনার কারেকশন কিন্তু সাথে সাথে হইতেছে, রাইট? জিনিসটা বুঝছেন? পরীক্ষা দিবেন, দেওয়ার পরে কোথায় ভুল হচ্ছে সেটা রেকর্ডিং দেখতে পাচ্ছেন, এবং এটাকে জন্য আলাদাভাবে একটা গ্রুপ স্টাডির মতো করে গ্রুপও রেডি করে দেওয়া হয়, যে এবার গ্রুপ স্টাডি করেন, প্রবলেম হলে আমাকে জানান। মানে আপনার যা দরকার সবই আমার কাছে আছে। বুঝছি। আর কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল আমার। বলেন। ভাই আমাদের কোর্সের সাথে আমরা হচ্ছে টোটাল কয়টা মক দিতে পারবো? আপনি কোর্সে 4টা মক পাবেন ফ্রিতে। 4টা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? লাস্ট 20 মিনিট আর পড়বো, বাট এর আর কোনো কোশ্চেন আছে কিনা? এনিথিং? আচ্ছা, আছে। ওকে, সো আমরা হচ্ছে দেখি যে জিআরই যদি আমরা জানতে চাই, সো জিআরই প্রথমেই বলছি কি একটা রাইটিং পার্ট থাকে, সেটা হচ্ছে 30 মিনিট থাকে। এই 30 মিনিটে কোশ্চেনগুলো অলরেডি গিভেন, এই কোশ্চেন থেকে আপনার একটা যে কোনো একটা আসবে, আপনার লিখতে হবে, লেখার একটা পোর্শন আছে, এই পোর্শনটা হুবহু জিআরই IELTS এর টাস্ক 2 সাথে মিলে যায়, রাইটিং টাস্ক 2 যেটা সেটার এগ্রি ডিসএগ্রির সাথে মিলে যায়। তার মানে কি আপনি এখানে এটা যদি করেন আপনার IELTS এর কিন্তু রাইটিং পার্টটা হয়ে যাবে। সো এগ্রি ডিসএগ্রির IELTS এর যে এগ্রি ডিসএগ্রি সেই পার্টটাই বেসিক্যালি এটা। বুঝছি কি বলছি? ভাই আমার একটি কোশ্চেন ছিল। বলেন। ভাই যাদের অনেক বছর এডুকেশন গ্যাপ তাদের জন্য কি আপনি এই কোর্স অফার করবেন? আপনি অনেক বছর যদি বাইরে যেতে চান, এখন এই ব্যাপারটা হচ্ছে যে যদি বাইরে যেতে চান, আপনি এই গ্যাপ পূরণ করার জন্য আপনার জিআরইটা আপনাকে সাহায্য করবে। এখন আপনি ইউএসএতে ফান্ডিংয়ে যেতেছেন, তাহলে এটা দরকার। এখন আপনার যদি মনে হয় দরকার, তাহলে করতেই হবে আসলে। বুঝতে পারছেন? 7-8 মাস প্রিপারেশন কি যথেষ্ট? সেপ্টেম্বরে তো মনে হয় এক্সাম। হ্যাঁ, এটা মোর দেন এনাফ, কারণ আপনার যারা পরীক্ষা দিবে 27-এ তারা এখনো শুরু করতেছে না, তারা শুরু করবে দেখবেন ম্যাক্সিমাম শুরু করবে ফেব্রুয়ারিতে, মার্চে। তখন তারা তাড়াহুড়া করে, তারাও যদি পারে, আপনার আরও 3 মাস বেশি পাইতেছেন না। বুঝেন নাই? আমি বলতেছি 1.5 মাসের মধ্যে আপনি বুঝে যাবেন। তারপরে 90টা কোশ্চেন যদি আপনি টানা প্র্যাকটিস করেন আরও 2 মাস, টোটাল বলছে 5 মাসে আপনি 320+ প্রিপারেশন হবে যদি রেগুলার পড়ে। 4 থেকে 4.5 মাস, 3 মাসে মানুষ স্টুডেন্ট পরীক্ষা দেয়। সো তার মানে কি ডেইলি রেগুলার যে পড়াটা, একটা ভোকাবুলারি পড়াটা, ম্যাথ ডেইলি করাটা, এই কনসিস্টেন্সি আপনার ওপর ভাই। আপনি চাইলে 2 বছর টানতে পারেন, আপনি এটাকে ম্যাক্সিমাম 5 মাসের মধ্যে পরীক্ষা দিতে পারেন। বুঝতে পারছেন ভাই? কি ক্লিয়ার? এখন ধরেন আপনার লেভেলটা এরকম, আপনি মক টেস্ট দিয়েই দেখতেছেন যে ভাই আমার তো 5 লাগতেছে না, KMF করলে হইতেছে, তো আপনার তো এত টেনশন করার দরকার না, আপনি শুধু KMF করেন। আমার এখানে তো মানে আপনি বেচে অ্যাডমিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে পুরো অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। পুরো অ্যাক্সেস বলতে আপনি বুঝাইতে পারতেছি যে আপনাকে KMF এর যে ভার্বাল কোয়ান আমরা তো ক্লাসে করাই, আবার KMF এর ভার্বাল কোয়ান কিন্তু আপনারা একদম দিয়ে দেওয়া হয়। আমি যদি একটু দেখাই,
ধরেন এটা রানিং ব্যাচে যে 14 যদি বেচ দেয়, দেখেন এখানে কেএমএফ এর কোয়ান্ট কেএমএফ এর বারবার রেকর্ডিংয়ে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে এখন আমি ডিসকাশন বাসায় নিজে নিজে পড়বো, যে প্রত্যেকটা সেকশন একদম পুরো ডিটেল ডিসকাশন ম্যাথের এখানে দেওয়া আছে। এখন আপনি ধরেন আমার লেভেল হচ্ছে এরকম যে ভাই আমার সময় নাই, আমি তাড়াতাড়ি পরীক্ষা দিব, এই যে রেকর্ড সব সলিউশন ম্যাথ এখান থেকে করলেন, এখানে হচ্ছে পিডিএফ, পিডিএফ ওপেন করবেন আর এখানে হচ্ছে সেকশন ধরে ধরে আপনি করবেন, একদম ডিটেল ডিসকাশন আছে। তার মানে আপনার তো প্রথম ভর্তির সাথে সাথে কেএমএফ এর অ্যাক্সেসটা আগেই পেয়ে যেতেছেন। তারপর আমরা ক্লাসে করবো দিয়ে টপিক ওয়াইজ ক্লাসে করবো, ধরেন একটা টপিক পড়ছি এই টপিকের কেএমএফ করবো, বাট আপনি তো অ্যাক্সেস পুরো কেএমএফ পেয়ে যেতেছেন প্রথম থেকেই। বুঝেন নাই? বুঝতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই প্রতিদিন কয় ঘন্টা সময় দিতে হবে? এটা পুরোটাই আপনার উপর, আপনি কত আর্লি বা কত আপনার ব্রেন সবার তো সেম না। এখন আপনি ধরেন ভোকাবুলারি বা এগুলো মনে রাখতে, টেকনিক মনে রাখতে আপনার একটু বেশি সময় লাগতেছে, তো সেক্ষেত্রে একটু বেশি দেন। বাট জব হোল্ডারের জন্য যেমন হচ্ছে কম সময় পায়, সেই ক্ষেত্রে কেউ যদি 4 মাসে পরীক্ষা দেয় সে হয়তো 6 মাসে পরীক্ষা দিবে। মানে মেজরিটি আপনি যদি 4 ঘন্টার মতো অ্যাভারেজ ডেলি পড়েন তাহলে আপনি 5 ঘন্টা পরীক্ষা 5 মাস পরীক্ষা বসতে পারবেন একদম ভালো স্কোরের জন্য। এখন সব থেকে বড় কথা, আপনি দৈনিক 1 ঘন্টা পড়লেও আপনার চেষ্টা করতে হবে আমি টানা 1 ঘন্টা করে সবসময় পড়বো। কেন? কারণ হচ্ছে ভোকাবুলারি একদিন পড়ছেন, পরের দিন রিভিশন না দিলে আগেরটা পড়ে যাবেন, এটা প্রুভেন। সো তার মানে রেগুলার আপনি যদি 3 মাসে পরীক্ষা দেন 3 মাস টানা পড়ে ফেলতে হবে, মানে আজকে যা পড়ছেন কালকে সেটা রিভিশন দিতে হবে, নতুনটা পড়তে হবে। সো আপনার টেন্ডেন্সি হওয়া উচিত আমি রেগুলার পড়বো, 1 ঘন্টা পড়লো 1 ঘন্টা। সো জব হোল্ডাররা কিন্তু প্রচুর পরীক্ষা দেয়, কারণ মেজরিটি মানুষ কিন্তু বিভিন্ন ভার্সিটির টিচার, জব হোল্ডার। এখানে চেক করে দেখেন ফ্রেশ গ্রাজুয়েট খুব কম, মেজরিটি মানুষ টিচার বা জব হোল্ডার, তো তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে না, মানে তারা বরং আরও বেশি কষ্ট করতেছে, অফিস করে আসতেছে, এসে আমার ক্লাসটা করতেছে রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত, তারপর হোমওয়ার্ক করতেছে অফিসের আগে সকালবেলা উঠে, মানে অনেক কষ্ট করতেছে বিকজ অফ তার একটা চিন্তা আছে যে বাইরে যাবো আমি ফুল ফান্ডেডে। বুঝতে পারছি? সো আপনি যে সময়টা বের করতে পারেন রেগুলার বের করেন। আর আপনি 1.5 মাস পর, আমার বেসিক 1.5 মাস পরে আপনি বুঝে যাবেন আপনার আসলে কতদিন সময় লাগবে, কারণ আপনি তো নিজেকে জাজমেন্ট করতে পারবেন আমার এখান থেকে 1.5 মাস পরে। সো আমি 1.5 মাস টার্গেট নিতেছি আপনার থেকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির 1 তারিখে আপনি শিওর বলতে পারবেন যে আপনার নিজেই বলতে পারবেন আপনার কতদিন সময় লাগবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা ভাই, একটা কোশ্চেন, জি। আমার কি শুধু কোয়ান্ট অথবা শুধু ভার্বালে অ্যাডমিশন হওয়ার সুযোগ আছে এখানে? না, মানে অ্যাডমিশন হওয়ার সুযোগ আছে, বাট আপনার সেক্ষেত্রে আমার উপরও বিরক্ত হইতে পারেন। যেমন আমাদের ক্লাস একদিন ভার্বাল একদিন কোয়ান্ট। এখন ধরেন সপ্তাহে সাপোজ হইলো ধরেন কালকে ভার্বাল, ধরেন আপনি ভার্বালে অ্যাডমিট হইলেন, পরের দিন তো কোয়ান্ট, এই দিন বন্ধ, তার মানে এর পরের দিন ভার্বাল, তার মানে আপনার মাঝে 3-4 দিন গ্যাপ। এখন আপনি ভর্তি হইতে পারেন, আপনি ভার্বালের সব অ্যাক্সেস পাবেন, রেকর্ডিং থেকে ধরে সব কেএমএফগুলো আগেই পেয়ে যাবেন। ওই যে গ্যাপে আপনার আইসে ক্লাস করতে হবে, সো ওই গ্যাপটা আপনার মেনে নিতে হবে আর কি। বুঝতে পারছেন? একটা যে কনসিস্টেন্সি দেখতেছেন প্রত্যেক সপ্তাহে, আপনি চাইলে ভার্বালটা করতে, আপনি এমন না যে আপনি রবিবারে দেখছেন মঙ্গলবারে আমাকে পাইতেছেন, আপনি পাবেন কিন্তু বৃহস্পতিবারে। বুঝতে পারছি ভাই, কি বুঝছেন? ওকে। ওকে, সো আমরা তাহলে কি বললাম, আমরা এটা হচ্ছে আইএলটিএস টাক্স 2 এর মতো, তার মানে এটা যদি ভালো করে পারি আইএলটিএস টাক্স 2 কিন্তু অলরেডি হয়ে গেছে এবং রাইটিং পার্টটা আমাদের হয়ে গেছে। সো এটার কোশ্চেনগুলো গিভেন অলরেডি, তার মানে একটা পার্ট গেল, এটা হচ্ছে 30 মিনিট। ভার্বালের 2টা সেকশন, একটা হচ্ছে ভার্বাল সেকশন 1, সেকশন 2। সেকশন 1-এ থাকে 12টা কোশ্চেন, সেকশন 2-তে 15টা কোশ্চেন। কোয়ান্টো সেম 12 এবং 15টা কোশ্চেন থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটু ওকে, সো এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো আসে কীভাবে। ধরেন প্রথমে এডাব্লিউ এটা আসবে, মাস্ট বি রাইটিংটা, তারপরে হয় ভার্বাল আসবে নয়তো কোয়ান্ট আসবে, কয়টা 12টা করে। এরপরের একবার ভার্বাল আসলো, পরের বার আবার কোয়ান্ট আসবে 12টা কোশ্চেন, তারপরে আবার ভার্বাল আসবে 15টা কোশ্চেন, তারপর কোয়ান্ট আসবে 15টা কোশ্চেন। এটা উল্টা হইতে পারে, প্রথমে কোয়ান্ট আসতে পারে 12টা, ভার্বাল 12টা, তারপরে আবার কোয়ান্ট 15টা, ভার্বাল 15টা। তো এই যে পরের 15টা আসবে আপনার দক্ষতা অনুযায়ী, প্রথম 12টায় আপনি কোয়ান্টে কীরকম স্কোর করছেন, পরের 15টায় সেই রকম লেভেলের কোশ্চেন আসবে। ধরুন প্রথম 12টায় আপনি ভালো করলেন, খুব ভালো করলেন, প্রথম 12টা 11টা হয়ে গেল, তখন অটোমেটিক্যালি জাজমেন্ট হয়ে যাবে
আপনি আসলে 170-এর জন্য খেলতেছেন, মানে আপনি আসলে স্কোর ফুল মার্কের জন্য পরীক্ষা দিতে, তখন আপনার পরের 15টা কোশ্চেন একটু হার্ড আসবে। ডিফিকাল্ট লেভেল, জিআরইতে ডিফিকাল্ট লেভেল কোশ্চেন হয় 5 স্কেলে, 1 থেকে 5 পর্যন্ত। তো এই 5 হচ্ছে সব থেকে কঠিন, 3 হচ্ছে মিডিয়াম লেভেল, 4 হচ্ছে একটু কঠিন, 2 হচ্ছে 1 আর 2 হচ্ছে ইজি লেভেল। তো আপনি যখন প্রথমে বেশি ভালো করবেন, পরে অনেক হার্ড আসবে। মোটামুটি ধরতে পারেন 3টাই চলে আসবে ডিফিকাল্ট লেভেল 5-এ, 3টাই। তারপরে মেজরিটি আসবে ইজি লেভেল, কোনো ম্যাথই পাবেন না পরের সেকশনে। তো তখন আপনার স্কোরটা বেশি পাবেন। কিন্তু আপনি প্রথম লেভেলে যদি খারাপ করেন, ধরেন প্রথমে পাইলেন 5, পরে দেখবেন সবগুলো 1-2 লেভেলের কোশ্চেন, পরে 15টা থেকে 15টাই আপনি পারবেন, এরকম কোশ্চেন। তো এখন কি আপনি ইচ্ছা করে তাহলে কি প্রথমটা খারাপ করবেন? তাহলে প্রথমটা খারাপ করলে আপনি পরেরটা ভালো, কঠিন ম্যাথ পাবেন না, কঠিন ম্যাথ না পেলে আপনার স্কোরও বাড়বে না। কথা কি, তার মানে আপনি জিআরইতে ভালো করার জন্য ইম্পর্টেন্ট কি ফার্স্ট পার্টটা খুব ভালোভাবে করা, রাইট? বুঝতে পারছি কি বলছি, বুঝছেন? সেম আমি যদি দেখি, ধরেন এই যে মার্ক ডিস্ট্রিবিউশনে দেখেন, এদিকে হচ্ছে 12টা কোশ্চেন, এদিকে 15টা কোশ্চেন। এখন ধরেন আপনি ভার্বালে প্রথম পার্টে 4%, পরের পার্টে সব পার্সেন্ট, তাও কিন্তু মাত্র 155 হইতেছেন। কিন্তু আপনি প্রথম পার্টে ধরেন 12টাই পার্সেন্ট, পরের পার্টে একটাও পারেন নাই, তাও কিন্তু আপনি পাইতেছেন কয়টা? 153। বাট এর আগে কিন্তু আপনি 4টা এবং 15টা প্রায় 19টা কোশ্চেন করে পাইছেন 153, আর এখানে 12টা কোশ্চেনে পেয়ে গেছেন 153, কাছাকাছি। তার মানে কি প্রথম পার্টের উপরে ডিপেন্ড করে আপনি ম্যাথ কত পাইতে পারেন সেটা। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আমার 310 পাইতে হবে, তার মানে আমার কোয়ান্টে অবশ্যই 160+ পাইতেই হবে। তো 160+ পাইতে গেলে আমার দেখা যাচ্ছে যে মিনিমাম 8টা-9টা আমাদের ক্রস করতে হবে প্রথম পোর্শনে। প্রথম পোর্শনে যদি কেউ 9টা-10টা না পায়, সে আসলে 160+ পাবে না, গ্যারান্টি। তার মানে প্রথম পোর্শনে খুব ভালো করতে হবে, তারপরে পরের পোর্শন। তার মানে আমাদের লেভেল 2 এরকম করতে হবে। এখন বলতে পারেন ভাই, ভার্বালে যদি আমরা খারাপ করি, ভার্বালে দেখেন মিনিমাম স্কোর, ভার্বালে যদি আপনি প্রথম পোর্শনে 6টা করেন, পরের সেশনে 5টা করেন, দেখেন মাত্র 11টা কোশ্চেন, 27-এর মধ্যে 11টা কোশ্চেন করলে কিন্তু 150। সো আপনি টার্গেট নেন না, আগে 150 টার্গেট নেন, আর ভার্বালে কোয়ান্টে টার্গেট নেন 160, তার মানে 310 হয়ে যেতেছে ওটু। আমার টার্গেট রাখেন এইটা, তারপরে আপনি পরের টার্গেট রাখেন যে আমি 60টাকে 170 বানাবো, 50টাকে 60 বানাবো। আমার টার্গেট হচ্ছে এইটা রাখা উচিত। কথা কি বুঝছি সবাই? ক্লিয়ার? জি। ওকে, সো আমরা, আচ্ছা, সো ভার্বাল টাইপ 3টা হলো। আমরা যদি কোশ্চেনগুলো দেখতে কীরকম হয়, আমরা একটা মকের মাধ্যমে আমরা দেখে আসতে পারি, তারপরে আমি আরও কিছু জিনিস দেখাবো আপনাদের। ধরুন একটা কোশ্চেনে পরীক্ষা হলে ঠিক এরকম পাবেন। আপনার একটা পরীক্ষার টেস্ট ওপেন করলে, এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই পরীক্ষার হলে কিন্তু 4টা স্কোর পাঠানো যায়। স্কোরটা কখন? পরীক্ষার শেষে আপনাকে কোড বসাতে বলবে, তখন 4টা ইউনিভার্সিটির স্কোর পাঠানো যায় ফ্রিতে আর কি। যেখানে 4টা পাঠাতে গেলে প্রায় 20,000 টাকার মতো লাগতো, সেটা একটু ফ্রি পাবেন আর কি। এই দেখেন একটা কোশ্চেন আসবে, প্রথমে এভাবে লিখতে আসবে, এই পাশে কোশ্চেন থাকবে, ঠিক আছে? এগ্রি ডিসএগ্রি টাইপের, যে আপনার রিজন এবং ক্লেমের সাথে এগ্রি করছেন কিনা ডিসএগ্রি লিখতে হবে। উপরে টাইম যাবে, 30 মিনিট যাবে। তো এই 30 মিনিট কিন্তু আপনি পরে, ধরেন আপনি এই 30 মিনিটের জায়গায় হয়তো 15 মিনিট লিখে ফেলেন, ভাবতেছেন যে আমি 15 মিনিট বাঁচায় পরের সেকশনে নিয়ে যাব, এই সুযোগ নাই। এই সেকশনে 30 মিনিট এই সেকশনে কাটাইতে হবে। আপনি লিখলেন, জমা দিলেন, তারপরে দেখেন সেম পরীক্ষা হলে এরকম পাবেন কোয়ান্ট সেকশন 1, এই যে কোশ্চেন, এটা এই কোশ্চেন টাইপটা কীরকম এগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করবো। এগুলা অনেক রকমের কোশ্চেন আছে কোয়ান্টে। তো এইরকম 12টা কোশ্চেন পাইতেছেন, দেখেন এই 12টা কোশ্চেনের জন্য আপনি 21 মিনিট সময় পাবেন, সময় যাচ্ছে। এই যে সেম এইগুলো এক এক রকমের কোশ্চেন, এগুলো আমরা ক্লাসে বলবো কী টাইপের কোশ্চেন এটা। দেন এইটা এক রকমের কোশ্চেন। পরীক্ষা হলে ঠিক সেম পাবে, যে প্যাটার্নে দেখতেছেন যে এই যে 6 নাম্বার কোশ্চেন থেকে এরকম চিত্র আকারে কোশ্চেন, পরীক্ষা হলে ঠিক 6, 7, 8 3টা কোশ্চেন এরকম চিত্র আকারে কোশ্চেন যাবে। এগুলো বললাম কি আমরা স্পেসিফিক ক্লাসে, কোয়ান্ট ক্লাসে শিখবো। তো সেম এরকম 12টা কোশ্চেন পাবেন। এই 12টার পরে আপনি চলে যাবে ভার্বালে, ঠিক আছে? এই যে ভার্বালে, তো ভার্বালে এগুলো কী টাইপের কোশ্চেন আমরা পরে ডিসকাশন করবো। এই যে 12টা এখানে থাকবে, তারপর আসবে কোয়ান্টের 15টা, এই যে 15টা কোশ্চেন, তার 26 মিনিট। তো এরকম ভার্বালে আবার হচ্ছে 15টা কোশ্চেন আসবে। তো লাস্টে যখন আপনি পরীক্ষা শেষ হবে 198 মিনিট, এই যে দেখেন আমাদের প্রসেসে সিস্টেমে দেখেন একদম রেকর্ডিং সলিউশন সহ, আপনি ক্লিক করলে পরীক্ষা দিলেন, ক্লিক করলেন রেকর্ডিং সলিউশনটা পেয়ে যাবেন।
সো আপনি জাস্ট প্রসেসে আপনি দেখতে পাচ্ছেন কোনটা সঠিক কোনটা ভুল। সো এই প্রসেসে আপনি জাজমেন্ট করতে পারেন। আপনি চাইলে ফ্রিতে আজকেও নিজেও জাজমেন্ট করতে পারেন। কথা কি বুঝছি সবাই? পরীক্ষায় কীরকম থাকে, ক্লিয়ার সবাই? সো এবার আপনি কোশ্চেন করতে পারেন এনিথিং, যে কোনো জিনিস নিয়ে। আমরা 10 মিনিট নিব, তারপর আমরা আমাদের যাদের পেইড স্টুডেন্ট বলতেছি তারা কষ্ট করে কালকে সময় মতো ক্লাসে থাকিয়েন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিতে, মানে অলরেডি অ্যাড আছেন আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। মেসেঞ্জারে অনেকে অ্যাড হন নাই, প্লিজ কষ্ট করে অ্যাড হয়ে নিন। হয়েছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পাবো ভাই? হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি লিঙ্কে আসেন, হোয়াটসঅ্যাপ থেকে আসেন নাই? আচ্ছা, হোয়াটসঅ্যাপ হচ্ছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এইখানে আমাদের নিজস্ব গ্রুপ আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এখানে আমাদের কিন্তু ওল্ড স্টুডেন্টও আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে সেখানে করতে পারেন। ইভেন আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কেউ রিসার্চ পেপার নিয়ে কাজ করতে চান, অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি নক দেয় যে তার ফিল্ড হইতে বা এটা ধরেন এরোনটিক্যাল সায়েন্স, আপনার যদি এরকম থাকে, যেমন একজন হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্সের। সো আপনারা যদি থাকেন, সে আমাকে পার্সোনালি বললো, আমি তাদের সাথে মিট আপ করে দেবো, আপনারা কাজ করতে পারেন ধীরে ধীরে। সো একটা কমিউনিটি বিল্ড আপ করে আগান যেন সবার ভালো হয় আর কি। ঠিক আছে? সো আমাদের গ্রুপে এখানে কিন্তু সবাই মোটামুটি ওল্ড স্টুডেন্ট, মানে আউল ফর স্টুডেন্ট নেই, সবাই স্টুডেন্ট স্কুল আনা। সো দেখেন যে গ্রুপগুলোতে থাকার চেষ্টা করেন। যে কোনো ধরনের কোশ্চেন, আমি মনে করি মাঝে মাঝে আমি ফ্রি এসওপির ক্লাস নেওয়া হয়, কীভাবে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করবেন সেগুলোর ক্লাস নেওয়া হয়। সো আপনি গ্রুপে কমিউনিটিতে থাকলে আপনি ফ্রিতে অনেক রিসোর্স পেয়ে যাবেন, যেটা বাংলাদেশে আপনাকে কেউ টাকা দিয়ে করাবে না। আমি কিছুদিন আগে এসওপি ক্লাস নিয়েছি একদম প্রফেশনাল ওয়েতে, আপনি টাকা দিয়ে শিখতে পারবেন না এগুলো। সো থাকার চেষ্টা করেন কমিউনিটিতে, অনেক কিছু জানতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন নিতে পারি এখন? কারো কোশ্চেন আছে? এনিথিং? এনিথিং হায়ার স্টাডি নিয়ে বলতে পারেন। আপনার যদি ইরাসমাস থাকে, যে কোনো জিনিসে, আমি যেগুলো জানি সবই জানার চেষ্টা করবো। কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি ভাইয়া এই 15 তারিখে আপনার নর্থ ড্যাকোটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি। জি। সেখানে এই 15 তারিখে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনের যে ফিটা, ওটা আমি দেই, কিন্তু এখনো আমার দেখাচ্ছে পোর্টালে যে ফিটা হয় নাই। তো এই ক্ষেত্রে কি করতে পারি? ফি তো যতটুকু, মানে আমার অভিজ্ঞতা, ফি সাথে সাথে দিলে কিন্তু হয়ে যায়। এখন যেটা করবেন, যে কোনো ধরনের কোশ্চেন, সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি ফিল করতে পারেন আমি গ্রেডকে নক দিলে কি আমার ইমপ্লিকেশনে কোনো খারাপ ইম্প্যাক্ট পড়বে কিনা, কখনোই না। আপনি যে সময়টা নেবেন ওদের অফ ডে বাদে, আপনি এই রাতের সময়টা, এই যে এই সময়টাই, রাত যত রাতে পারেন 11, 12, 9টা, 10টার দিকে আপনি সুন্দর করে গ্রেডকে, প্রত্যেকটা গ্রেডকে, যেমন নর্থ ডাকোটা যদি আপনি চিন্তা করেন, আপনি প্রত্যেকটা জায়গার গ্রেড পাবেন। এই যে গ্রেড টাইম লাগে নাকি ইনস্ট্যান্ট হয়ে যায়? ইনস্ট্যান্ট হয়ে যায়, এটা ইনস্ট্যান্ট হয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে যেহেতু লেট হয়েছে, ইনস্ট্যান্ট বলতে ধরেন 3 ঘন্টার মতো বাদ, অনেক জমের সাথে সাথে হয়ে যায়, যে পে করার সাথে, যেহেতু আমার পোর্টালে পে হয়ে যায়, ক্লিক করার পরে কিন্তু ডেটা আসে যে আমার পে হওয়ার জন্য, দেন আপনি টাকা দিয়ে দিলে সরাসরি। কিন্তু ভাইয়া ক্রেডিট কার্ডের ব্যালেন্স কিন্তু কেটে রেখেছে। হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি, এটা আপনারটা হচ্ছে আনইউজুয়াল, কথা কি বুঝছেন? সো তো আমরা নর্মালি হয়ে যায় সাথে সাথে, বাট আপনারটা কিন্তু আনইউজুয়াল। বাট এই যে আপনি কি করবেন, এই যে অ্যাডমিশন গ্রেড নামে যেটা, একে সরাসরি আপনি স্পেসিফিক কোশ্চেন করবেন, এবং সে আপনার 100টা কোশ্চেনও জবাব দিতে ভাববে এবং দিবেও, কথা কি বুঝছেন? সো যে কোনো ইউনিভার্সিটি, আপনি ধরেন আইএস স্কুল লেটে পাইতেছে, ও পাইতেছে না, জিআর স্কুল পাইতেছে না, সরাসরি হচ্ছে তাকে বারবার নক দিবেন, এবং তারা এটাকে হচ্ছে নেগেটিভভাবে নেবে না। এবং যদি এটা প্রফেসর হইতো যে হ্যাঁ একের অধিক প্রফেসরকে নক দিতেছেন, ইন্টারেস্ট দেখাইতেছেন, তখন নেগেটিভ। বাট গ্রেডকে আপনি যে কোনো সময় যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন, সেটা তার কাজই হচ্ছে গ্রাজুয়েট অ্যাডমিশন নিয়ে কাজ করা। সো আপনি তাকে যে কোনো সময় আপনি নক দেবেন, এবং তাকে কিন্তু আপনার দেওয়া দিচ্ছে যে টাইমটা দেখেন। সো এই টাইম অনুযায়ী, সো এই ক্ষেত্রে আপনি যে চিন্তা করেন, আপনার বাংলাদেশ টাইমে চিন্তা করেন, রাত 9টার পরে দেওয়া শুরু করেন, এনাফ, ঠিক আছে? আর রাত 9টার পরে, এই রাতের সাথে সাথে দিলে হয় কি, ধরেন আপনি দিনে দিলেন, তো সমস্যাটা হচ্ছে কি, সে আরও ইমেল পাইতে পাইতে লেট হয়ে যায়, তখন আপনি রেসপন্সটা পরে পাবেন। রাতে দিবেন, তাড়াতাড়ি সামনে চলে আসবে, আপনি রেসপন্স পাবেন, কথা বুঝছেন?
বাট জি ভাই, এখন টাকার এই ব্যাপারটা ক্ষেত্রে আনইউজুয়াল, refund, সত্যি হ্যাঁ, বলতে এখন টাকার refund ব্যাপারটা যদি ইজিলি সাথে তারা সাথে হয়ে বলে যায়। যে তারা পায় নাই কিংবা এই ধরনের কিছু আবার যদি করতে পারে তখন তখন এটা হয়তো বা আপনার কার্ডের ইস্যু হতে পারে। আরেকটা জিনিস করতে পারেন আপনি হচ্ছে আহ, সর্বোচ্চ টাকাটার কী হয়েছে আপনি প্রথমে মেইল দেন, মেইলের রেসপন্সটা দেখি, দেখার পরে আমি আসলে বলতে পারবো যে পরে আমাকে একটু পার্সোনালি নক দেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন লিঙ্কে ঢুকে আমি দেখতে পারবো যে আসলে কাহিনিটা কী হয়েছে, ঠিক আছে? প্রথমে একটা নক দেন ওদের যে আমার আমি টাকা নিয়েছি বাট আমাকে এখনও দেখায় নাই, মানে পোর্টাল আপডেট হয় নাই, ঠিক আছে? পোর্টালেও আপডেট হয়নি। ইভেন আপনার মানে আমার কার্ড থেকে কিন্তু ঠিকই টাকাটা কেটে রাখছে, ডলার যেটা। এটা হয়তো বা আপনার ব্যাংক তখন আপনার শুনেন, যদি এটা ওরা না পেয়ে থাকে তখন হ্যাঁ, ব্যাংকের কথা বলেছি, জি। ব্যাংক বললো যে টাকা ট্রানজাকশন হয়ে গেছে অলরেডি, কারণ ওয়েবসাইটের থ্রুতেই তো হচ্ছে সব দেওয়া হয়েছিল, ওইখান থেকে হচ্ছে তাহলে আপু এটাই প্রথম কাজ হচ্ছে আপনি ওদের মেল দেন, মেইলের রেসপন্স অনুযায়ী পরে আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। সো আগে মেইলটা দেন, যেটা বললাম হুবই যে ইউনিভার্সিটি চান না কেন তাদের গ্রেড স্কুলে মেইল দিবেন, আগে জানার চেষ্টা করেন কী হয়েছে। বাট এটা নিয়ে বসে থাকলে তো হবে না, অনেক সময় ওরা ধরেন টেকনিক্যাল এরর হয়েছে, আপনারা ওদের এটা জানানো ভাই যায়। আগে ব্যাংকের সাথে কথা বলে রেখেছি যে এখানে হচ্ছে আমার যে এই অ্যামাউন্টের যে ডলারটা এটা আসলে গেছে কোথায়। হ্যাঁ, তারা তাহলে বললো যে সেম জিনিস এই যেমন অনেক সময় হয়, যেমন আমরা হয় কি আমি বলি, আমি যেমন অনেক সময় ডিল করছি এরকম যে আপনার ওয়েস পাঠানো হয়েছে, ওয়েসের টাকাও কাটছে, সবই হয়েছে, ইউনিভার্সিটি পায়নি। সো সেই ক্ষেত্রে সরাসরি ইউনিভার্সিটি কয়েকবার নক দেওয়ার পরে তারা আপডেট করছে, তারা হয়তো আপডেটই করে নাই, কথা বুঝছেন? তো ইউনিভার্সিটি অনেক সময় দেখবেন আপনার জিআরই স্কোর বা ওএস স্কোর পাঠাইছেন, আইএলটিএস স্কোর পাঠাইছেন, সে আপডেট করতেছে না। তো আপনি কি বারবার খুঁচাবেন 2 দিন পর পর যে আমারটা হয় নাই। সো এরকম খুঁচাবেন, তখন সে দেখে পাইলে পাইছে, না পাইলে অনেক সময় কিছু ইউনিভার্সিটি আছে গা ছাড়া থাকে, যেমন সব থেকে আপডেট থাকে যেমন জন হপকিন্স, এটা তো টপ লেভেল ইউনিভার্সিটি, টপ 10-এর, তারা আবার গা ছাড়া না, তারা সাথে সাথে আপনার স্কোর আপডেট করে দেয়। কিছু ইউনিভার্সিটি আছে আপনার মেল করতে, যেমন জর্জ মেশন যেটা দেখাইলাম, তাদের আইএলটিএস স্কোর দেওয়ার পর অনেকক্ষণ মেল করে নিতে হয়, অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক মেল করে নিতে হয় যে হ্যাঁ আমি পাইছেন কিনা জিনিসটা বুঝছেন? এখন তো ভাই তাহলে আজকে 20 তারিখ, ইউএসএ তো হচ্ছে অফ ডে, এখন দিলে কি মেইল দেওয়াটা ঠিক হবে? এখন একটা মেল দেন, পরে আবার ফলো আপ দিয়েন, পরে সমস্যা নেই, ওরা আইসা যদি আপনারটা সামনে পায় দিয়ে দিবে, এরপর আবার অন ডেতে আপনি সোমবারে আরেকটা মেল দিলেন ফলো আপ হিসেবে আর কি, যে আপনি 2টা দিলেন, সমস্যা নাই তো, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, ইউএস বাদে কি জিআরইটা অন্য কোনো দেশে কাজে লাগে? যেমন হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে লাগাইতে পারেন যদি আপনার পিএইচডির জন্য যেতে চান, ইরাসমাস আপনার এক্সট্রা কারিকুলার হিসেবে দেখাইতে পারেন, তারপরে হচ্ছে ইউকের জন্য দেখাইতে পারেন, বাট মেইনলি তো ইউএস কান্ট্রিতে আমরা মুভ করতে চাই, দ্যাটস ওয়াই যে এটা আসলে স্কলারশিপের জন্য বেশি দরকার। সো আপনি যদি পিএইচডি করতে চান অস্ট্রেলিয়াতে, সেখানেও কিন্তু জিআরইটা লাগে। সেম ইউকের জন্য আপনি ফান্ডিংয়ের জন্য দেখাইতে পারেন। তো মাস্টার্সের জন্য কঠিন, মাস্টার্সের জন্য আসলে অন্য দেশগুলোর বিজনেসটাই এটা, যেমন আপনি কোনোদিন অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডেড মাস্টার্স পাবেন না, কারণ ওদের বিজনেসই এটা, মাস্টার্সে টাকা কামাবে। পিএইচডি 5 বছরের একটা জায়গা, সেখানে আসলে যেহেতু আপনার প্রফেসর আপনাকে খাটাই নেবে, এই জন্য আসলে ওখানে টাকার খেলাটা আছে। মাস্টার্সে 2 বছরের খেলা, আপনাকে শিখেতে 1 বছর চলে যাবে। সো এখানে ইউএসএতে কিন্তু মাস্টার্সে খুব একটা ফান্ড হয় না, খুব কম পাওয়া যায় যদি প্রফেসর ম্যানেজ করা থাকে আর কি, বুঝতে পারছি? কানাডা তো ভাইয়া কি সেম কানাডাতে ম্যাক্সিমাম জায়গা আবার লাগে যে পিএইচডি করতে গেলে মাস্টার্স লাগে, এটা একটা রিকোয়ারমেন্ট। সো মাস্টার্স থাকলে আবার পিএইচডি করতে পারবেন, আর সেম প্রফেসরদের মেল দিতে হবে, বুঝতে পারছেন? সো আমি যদি একটু কানাডার প্রোফাইল মেবি আমার কানাডার জন্য ইউনিভার্সিটি দেখানো হয়েছিল। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, শুধু জিআরই করলেই হবে? পিএইচডির জন্য কোনো রিসার্চ পেপার লাগবে না? রিসার্চ পেপার থাকলে তো ভালো, না থাকলে আমি বললাম কি আর 1 বছরের মধ্যে একটা রেডি করে ট্রাই করেন। মানে রিসার্চ পেপার থাকলে কি হয় ভাই, অ্যালাইন করতে সুবিধা। ধরুন আপনি এসওপিতে অথবা ধরুন প্রফেসরের যদি একটা রিসার্চ পেপার থাকে, আপনি বলতে পারেন না যে আমার প্রিভিয়াস কাছে এটা, তাহলে তোমার সাথে মিলে গেছে। এই যে কথাটা কনফিডেন্ট একটা মানুষের বলা, এই যে কনফিডেন্টটা চলে আসে আর কি তখন, বুঝতে পারছি? আপনাকে বলতে হবে যে আমার এই ফিল্ডে ইন্টারেস্টেড আছে, এটাতে কাজ করে না। কর্পোরেট জবের যদি এক্সপেরিয়েন্স থাকে, কর্পোরেট সেটা কাজে দিবে, সেটাও যে ইয়ার গ্যাপ কমাই দিবে, আপনাকে এক্সপিরিয়েন্স দিবে। এই যেমন আমি যদি দেখাই, এই যে এটা তো এখানে নয়,
জনব কিন্তু আমরা দেখছিলাম, আমরা যদি একটু যাই রাইট, প্রত্যেকটা প্রোফাইলে আপনার কর্পোরেট জব এবং এসওপিতেও দেখাবেন, কর্পোরেট জব দেখাবেন। এই যে দেখেন, এই যে এমপ্লয়মেন্ট স্টোরি চান দেখছেন আছে কিন্তু, রাইট? ভ্যালু অ্যাড করে দেখি তো আছে নাকি, বুঝতেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি কিন্তু একদম প্রুফ সহ দেখাই দিছি সবগুলো, রাইট? সো সেম আমার কাছে যদি যে কানাডার যদি চিন্তা করি, কানাডার ক্ষেত্রে সেম, যে অ্যাজ ইট ইজ জিআরই ইয়ের মতোই, যে আপনার অ্যাপ্লিকেশন থেকে ধরে জিআরই দেখেন, এই যে জিআরই অনেক জায়গায় দেখেন এখানে রিকোয়ার্ড না, অনেক জায়গায় বলতেছে অ্যাডমিন সাপোর্ট সুপারভাইজার কথা বলতে হবে। সো অনেক জায়গায় যে অপশনাল রিকমেন্ডেড স্কলারশিপের জন্য এই যে বলছে অপশনাল বাট হাইলি রিকমেন্ডেড, অপশনাল রিকমেন্ডেড ফর স্কলারশিপ। দেখেন জিআরই এটা বলতেছে স্কলারশিপ পেলে গেলে রিকমেন্ডেড, দেখছেন এটা কোন ইউনিভার্সিটি কানাডার, মানে আমি বলতেছি কিন্তু এই যে প্রুফ সহ দেখাইতেছি, কথা কি বুঝতেছি? জি ভাইয়া। সো এটা আপনার ব্যাপার ভাই, এখন আপনি থাকলে এগুলো ইউজ করতে পারেন। যেমন কানাডা ইউনিভার্সিটির লিস্ট থেকে ধরে এভরিথিং আমাদের এখানে আছে, যেমন জিআরই দরকার নাই, প্রফেসরের দরকার। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিম এখানে দেওয়া আছে জিআরই কোনটার জন্য কোনটা। সো মোটামুটি আমরা এগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যেহেতু এই সেক্টরে আছি। সো দেখে মোটামুটি প্রুফ সহ বললাম। সো চেষ্টা করেন যাই হোক না কেন আইএলটিএসের 7, স্পিকিংয়ের 7, আইএলসের 7, স্পিকিংয়ের 7, অথবা আইএলসি 6.5 স্পিকিংয়ের 7, জিআরই 310। এবার দুনিয়া যা উল্টে যাক, আপনাকে বাকি কাজ আমার কাছে আসেন, এসওপি সিবিএল ও সবই আমার এখানে পাবেন, গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাট কষ্ট করে হলে স্পিকিংয়ে 7 আর জিআরই 310 টাকার টাকা, বাকিটা গুছাই নিতে পারবো আমরা, ধরেন মোটিভেশন গুছাই নিতে পারবো। বাট যেটা দরকার সেটা তো আমার লাগবেই, যেটা ছাড়া তো আপনার ফান্ডিং হইতেছে না। আর যদি নিজের টাকা থাকে তাহলে কষ্ট করে আপনি এখানে থাকার দরকার নাই ভাই, আপনি এখন ট্রাই করেন। বাট ইউএসএতে সেলফ ফান্ডিং হচ্ছে না, আপনি ভালো করে জানেন, 0% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা। যদি আপনার 40 লাখ টাকা থাকে অস্ট্রেলিয়া যান, বাট যদি মেধা থাকে, কম্পিট করার দক্ষতা থাকে, ফুল ফান্ডিংয়ের ব্যবস্থা করে। সবাই কি বুঝছে ভাই? আমি কিন্তু সবকিছু প্রুভেন দেখাইছি। আচ্ছা, আমার কোর্সগুলো করলে মেগুস গ্র্যাগমেটের প্রয়োজন নাই, প্রথমত কথা। সেকেন্ড কারণ হচ্ছে ওইগুলোর বেসিক ধারণা সেম আমরা একদম বাংলায় বুঝে দিতেছি। সেকেন্ড কথা হচ্ছে যে মেগুস গ্র্যাগমেট কখনোই এই রিয়েল কোশ্চেন যেগুলো বা কেএমএফ এগুলো নিয়ে তারা ডিসকাশন করে না, যেহেতু তারা ওই দেশের, তারা মোটামুটি তাদের ফর্মেটে পড়ায়, ঠিক আছে? তারা খারাপ পড়ায় বলতেছি না, বলতেছি তারা পড়ানো ভালো। সমস্যা তাদের রিসোর্স, তারা সবসময় ইটিএসের বই নিয়ে ঘাটাঘাটি করে। তারা কিন্তু এক্সট্রা রিসোর্স যে কেএমএফ বা রিয়েল কোশ্চেন যেগুলো আমরা যেগুলো হ্যাক্স বলতেছি, মেইন কোশ্চেনকে রিপ্রেজেন্ট বলতেছি, সেগুলো তারা ধরেও না। বিকজ তারা চায় না, যেহেতু ইউএসের থাইকা ইউএসের জিআরই কোশ্চেন, লিগ কোশ্চেন, এগুলো তো তারা জীবনে পড়াবে না। আপনি খুঁজেন ওদের কোশ্চেন। সো ওদের কোশ্চেনে পরীক্ষা দিয়ে আপনি আসলে নিজের একজ্যাক্ট জাজমেন্টটা পাবেন না। আপনি ভার্বালের ক্ষেত্রে গ্র্যাগমেট পড়তে পারেন, মেগুসের ক্ষেত্রে কোনোটাই ধরার দরকার নেই। যদি আমাদের এগুলো পড়েন, আমাদের এগুলো বলে গোছানো হয়ে যাবে, আপনি রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করেন বেশি বেশি। তো মেগুসে কিছু টপিক আছে বা ম্যাথ আছে, এগুলো আসলে সেম কথা বলতেছি, জিআরই স্ট্যান্ডার্ড না, বাট টপিক সেম। মেগুস বলেন, গ্র্যাগমেট বলেন, টপিক সেম, বাট কোশ্চেনগুলো কিন্তু আপনি হয়তো প্র্যাকটিস করতেছেন, বাট মেইন এক্সামে রিপ্রেজেন্টেটিভ পাবেন না আর কি। তো আপনি প্রথম 1.5 মাস চোখ বন্ধ করে আমার কোর্সটাই করেন, তারপর আপনি একটু ডু মারতে পারেন, মেগুস পড়তে পারেন বা গ্র্যাগমেট ডু মারতে পারেন, বাট এখন দুইটাকে মিক্স করিয়েন না আর কি, বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? কারণ আমার এখানে যারা আছে তারা কিন্তু রেগুলার মেগুস দরকার, মেগুস বা এগুলো কেউ করে যায় নাই, ওই রিয়াল কোশ্চেনের বেসড আপনি সর্বোচ্চ ভার্বালটা গ্র্যাগমেটটা ফলো করতে পারেন। কারণ কোয়ান কিন্তু ভার্বাল কী বলে গ্র্যাগমেট এত ভালো না, ভার্বালটার জন্য ভালো, আপনি করতে পারেন। আর ভোকাবুলারি আমরা আগে হয়তো কি যে সবাই গ্র্যাগমেট পড়ে, কিন্তু আমাদের কাছে আরও গোছানোর রিসোর্স আছে। ধরেন গ্র্যাগমেট এগুলো ওয়ার্ডগুলো কোথা থেকে নিয়েছে, মোটামুটি যেগুলো ওই যে বারবার কমন আসছে বা কেএমএফ থেকে নিয়ে কিছু কোশ্চেন নিয়ে তার একটা সেট, সে হচ্ছে ভোকাবুলারি পড়ে যাচ্ছে। এখন গ্র্যাগমেট ভোকাবুলারি আপনি পড়লেন, কিন্তু আমাদের কি, আমরা রিয়েল কোশ্চেন যখন পড়তেছি, আমরা যখন একদম চায়না থেকে যখন আমরা এগুলো কিনতেছি, আমরা কিন্তু জানতেছি বর্তমানে কী ওয়ার্ড আসতেছে, ওই ওয়ার্ডগুলো আপনাকে পড়াইতেছি, আমি একদম ডেডিকেটেডভাবে ওই ওয়ার্ডই পড়তে বলতেছি। তো এখন যদি আপনি নিজে ওই ওয়ার্ডগুলো একটা ডকশিটে লিখে বলেন যে আপনার নামের একটা ওয়ার্ডশিট, এটাও কিন্তু অনেক ভাইরাল, কারণ ওই ওয়ার্ড থেকে তো আসবে, আপনি গ্যারান্টি জানেন, কারণ ওই ওয়ার্ডই তো রিসেন্টলি আসতেছে বারবার, আপনি এগুলোই প্র্যাকটিস করতেছেন। তো
আলাদাভাবে গ্র্যাগমেন্ট শিট বাংলাদেশে মোটামুটি এটা পপুলার হয়ে গেছে, কারণ অন্য শিট তো বাইরেছে না। বাট আপনি চাইলে রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করে যতগুলো ওয়ার্ড আছে নতুন পাইছেন সবগুলো তুলে একটা শিট বিক্রি করা শুরু করেন, আপনি গ্যারান্টি দিতে পারেন এখান থেকে আসবে, কারণ এগুলোই তো রিপিটেড আসতেছে ওয়ার্ডগুলো। কথা কি বুঝছেন কম্পারিজনটা? আপনি কি আপনার এই ইউনিভার্সিটি যে অ্যানালাইসিসের মধ্যে নর্ডিক কান্ট্রি প্লাস নিউজিল্যান্ডের গুলা কি কখনো মানে না, এখনো দেখা হয়নি আমাদের। আমরা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এগুলো নিয়ে মোটামুটি দেখা হয়েছে, এবং আমরা ইরাসমাস নিয়ে দেখা হয়েছে, প্রোগ্রাম নিয়ে, এবং এগুলোর কাজ শুরু করতেছি। এবং আমরা তো এমন প্ল্যান করতেছি যে আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করা ইউএসএতে পাঠানো ফুল ফান্ডে, যেমন 27-এ আমরা চেষ্টা করবো অ্যাপ্লিকেশন পার্টটা আমরা করে দেওয়া, মানে প্রোফাইল দেখে শর্ট লিস্ট করে অ্যাপ্লিকেশন পার্টটা, এটা 27-এর পরে। বাট এখন আপাতত আমরা এসওপিএল এগুলো করছি। সো আশা করি অনেক ইনফরমেশন দিতে পারছি, রাইট? জিআরই পড়েন আর না পড়েন ইনফরমেশন তো পাইছেন নাকি? ওকে, সো আর কারো কোনো ইনফরমেশন জানার থাকলে বলতে পারেন, আমরা রেখে দিব আর কি। জি ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া জিআরই দেওয়ার পর কি টোফেল দেওয়া ভালো হবে না আইএলটিএস দেওয়া ভালো হবে? কারণ টোফেলে ভোকাবুলারি প্রথমত হচ্ছে জিআরই দেওয়ার পরে টোফেল আর আইএলটিএস এর মধ্যে ডিফারেন্টটা যেটা দাঁড়ায়, জিআরই দেওয়ার পরে জিআরই আরসি পারলে টোফেলের ভার্বাল মানে টোফেলের রিডিং আপনার হুবহু সেম, তার মানে আপনি রিডিং পার্টটা হয়ে গেছে, রাইট? মানে সেম কোশ্চেন, আরসির যে কোশ্চেনগুলো আছে না, যে ইনফারেন্স কোশ্চেন, ওয়ার্ড মিনিং থেকে ধরে সব কিছু সেম, তার মানে এটা হয়ে গেছে, রাইট? বুঝছি। যেটা সমস্যা সেটা হচ্ছে লিসেনিং। আইএলটিএস এর ক্ষেত্রে আমি আবার ডিফারেন্টটা আমি বলি, ধরুন আইএলটিএস এর রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং সেম, রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং, টোফেল, এটা হচ্ছে আইএলটিএস। এই ক্ষেত্রে টোফেলের ক্ষেত্রে আমার রিডিংটা অলরেডি হয়ে গেছে, এখানে এটা কঠিন, এর সহজ। রাইটিংয়ের ক্ষেত্রেও এখানে এটা সহজ। এখানে সবথেকে কঠিন হচ্ছে লিসেনিং। লিসেনিংটা জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, আর এখানে হচ্ছে স্পিকিংটা অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এটা একটু ডিফারেন্ট কঠিন কেন, এই স্পিকিংটা কিছু একটা সেট অফ কোশ্চেন থাকে, আপনাকে 30 সেকেন্ড দিয়ে দেয়, 60 সেকেন্ড দিয়ে দেয়, স্পেসিফিক ওই আনসারটা করে ফেলতে হয়। টাম কিছু বলা যায় না, একদম স্পেসিফিক টু দ্য পয়েন্টের কথা বলে ফেলতে হয়। তো এটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তার মানে এখানে কি, এখানে দুইটা জিনিস ইজি। এখানে কি, এখানে লিসেনিং সব থেকে ইজি থাকে, মানুষ লিসেনিং এবং রিডিংয়ে সব থেকে বেশি স্কোর পায়। স্পিকিংটাও মোটামুটি হচ্ছে আমরা কি বলতে পারি, ওই যে যেহেতু 1 to 1 কথা বলি, মোটামুটি আমরা টাম করলে কিছু একটা পাইতে পারি। রাইটিংটা তো মোটামুটি জিআরই করলে হয়ে যেতেছে, তো এই রাইটিংও মোটামুটি হয়ে যেতেছে। এখন ডিফারেন্টে কী দাঁড়ায়, ডিফারেন্টটা দাঁড়ায় যে এখানে যে রিডিংয়ের জন্য যে একটা আলাদা টেকনিক পড়তে হয়, টোফেলের জন্য এই রিডিং আলাদা টেকনিক পড়তে হয় না। লিসেনিংটা কিছুদিন প্র্যাকটিস করলে স্পিকিংটা হয়ে যায়, কারণ এই দুটো অলরেডি হয়ে গেছে। তার মানে আপনি এই আর টোফেল মানুষ 1 মাসও প্র্যাকটিসে করে পরীক্ষায় বসে ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা আছে, বিকজ তার মোটামুটি স্পিকিংয়ের জন্য যদি জিআরই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন মোটামুটি পাওয়া যায়। তবে সমস্যাটা হচ্ছে কি, রিসোর্স। যারা জিআরই দেয় তাদের জন্য কিন্তু টোফেলটা বেস্ট, কারণ হচ্ছে অলরেডি রিডিং টিডিংয়ের জন্য আলাদা পড়া লাগতেছে না, বেস্ট আমি বলতেছি। বাট রিসোর্সের দিকে এটা হারা যায়। রিসার্চের জন্য টেস্ট গ্লাইডার নামে একটা ওয়েবসাইট আছে, এগুলো কিছুদিন প্র্যাকটিস করে আপনি পরীক্ষায় বসতে পারেন। এটা আপনি 1 মাস প্রিপারেশন আর কি, 1 মাসে বসতে পারেন। তো আইএলটিএসের ক্ষেত্রে হয় কি, যে অনেক সময় আমি 1-1.5 মাসও 6.5 বেশি তুলতে পারি না, একটু প্র্যাকটিস করা লাগে। সো আপনি কোনটা আপনার জন্য প্রিফারেবল, আপনি প্রথমে টোফেলে গেলেন, একটা পরীক্ষা তো ফ্রিতে দেওয়া যায় 2-3টা, ওই যে টেস্ট গ্লাইডার নাম বলে দিয়েছি, আপনি দিয়ে দেখেন ফ্রি এক্সামটা যে আমার সাথে এটা খাপ খাচ্ছে কিনা। সেকেন্ড কথা হচ্ছে আইএলটিএস এবং টোফেলের দুইটারই ওভারভিউ এবং ক্লাস আমার ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, কারণ আমি টোফেলও দিছি, আইএলটিএসও দিছি, দ্যাটস আমি দুইটার ব্যাচও পড়াইছি, ঠিক আছে, ব্যাচও ওপেন হয়। সো এগুলোর ফ্রি ক্লাস, ফুল ক্লাসই টোফেলের দেওয়া আছে ইউটিউবে। সো আপনি দেখলেই বুঝে যাবেন কী করতে হবে কিনা। আগে এই ডিসিশনটা নেন, আগে 2টা ভিডিও দেখেন, কম্পারিজন করে দেখেন যে কোনটা আপনার জন্য প্রেফারেবল। তবে আপনি যদি জিআরইর বারবারটা ভালোভাবে পড়ে থাকেন তাহলে টোফেলটা আপনার কাছে ইজি লাগবে। কথা বুঝছেন? টোফেলের স্পিকিং আইএলটিএস স্পিকিং সাথে ডিফারেন্ট কি, টোফেলের স্পিকিং একটা কোশ্চেন সরাসরি থাকে, আপনি কথা বলে ফেলতে হবে, 3 রকমের কোশ্চেন থাকে, উপরে প্যাসেজও পড়তে হবে, প্যাসেজটা পরে ডিসিশনটা স্পিকিংয়ে সরাসরি বলে ফেলতে হবে। আর আইএলটিএসের ক্ষেত্রে হয় কি, আপনাকে কোশ্চেন করতেছে 3টা পার্টে, তো প্যাটার্ন ভিন্ন দুইটারই। আর রিডিংয়ের ক্ষেত্রে জিআরই আইএলটিএসের ক্ষেত্রে 3টা প্যাসেজ পড়তে দিয়েছে বড় বড়, দেন আনসার করতে দিয়েছে।
আর এখানে রিডিংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট, ঠিক আছে? একদম কোশ্চেন যেগুলো একদম জিআরির যে আরসি কোশ্চেনগুলো হুবহু আরসি কোশ্চেন, এখানে আরসি হুবহু ওয়ার্ড মিনিং, ইনফারেন্স কোশ্চেন, ফ্যাকচুয়াল কোশ্চেন, নন ফ্যাকচুয়াল কোশ্চেন প্রত্যেকটা এখানে। তার মানে আরসি পারলে এনাফ এটা। লিসেনিংয়ের ক্ষেত্রে এখানে যেমন 4টা পোর্শন থাকে, 4টা পোর্শনে মোটামুটি মোটামুটি পরীক্ষা দিলেও এটা কিন্তু 7 তোলা যায় চেষ্টা করলে, অনেক চেষ্টা করলে লিসেনিংয়ে। বাট এই লিসেনিংটা একটু হার্ড, কারণ এখানে আপনার একটা প্যাসেজও পড়তে হয়, দেন এটার সাথে মিলে নিতে হয়, অনেক অনেক ভোকাবুলারি টাইপের, বলে এই লিসেনিংটাই সব থেকে হার্ড। তার মানে আপনি এই লিসেনিংটা ক্র্যাক করতে পারলে আপনি এটা ইজিলি 1 মাসের মধ্যে পরীক্ষা বসতে পারবেন। কথা কি বুঝছেন? সো আপনার প্র্যাকটিসটাকে স্পিকিংটা ইজিলি অ্যাভয়েড করতে পারবেন, যেহেতু আমার ইউটিউবে ভিডিও আছে টেমপ্লেট, ওগুলো ইউজ করতে পারেন। রাইটিং তো জাস্ট সেম টু সেম। এইটা যদি এখানে ক্র্যাক করতে পারেন বাকি সব হয়ে গেছে। তো এইটা ক্র্যাক করাটা আপনি দেখেন পারেন কিনা, ইউটিউবে ভিডিও আছে। আর সব থেকে বড় কথা, আপনি এক্স্যাক্ট মেইন এক্সাম একটু কঠিন থাকে, এক্স্যাক্ট আমরা আগে কোশ্চেন আনছিলাম টোফেলের জন্য, এখন রিসেন্ট কোশ্চেন আনতেছি না যেহেতু টোফেল মানুষ কম দিচ্ছে। বাট আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। বাট টেস্ট গ্লাইডার যেটা, এটা মোটামুটি সেম টু সেম,